প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না। আমি না তোর বোন হই। বাবা বিশ্বাস কর, আমি কিছু করিনি। ও ইচ্ছে করে এমন করেছে। মা, ও মা, তুমি তো আমাকে বিশ্বাস করো। বলো না মা, আমি সব কিছু করিনি। বিশ্বাস করো মা, আমাকে ওরা ফাঁসাইতে চাইছে। সকালবেলা ঘুমিয়ে আছে আর্মি অফিসার রবিন রাব্বি। তার পাশে তার ছোট্ট সোনা ঘুমিয়ে আছে। তার নাম হলো রোজ। বয়স মাত্র 3 বছর। এখনো ভালোভাবে কথা বলতে পারে না রোজ। রবিন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। তখন রবিনের কলিজার টুকরো রাফিহা এসে রবিনকে ডাকতে থাকে। রাফিহা হলো রবিনের ওয়াইফ। তাদের বিয়ে হয়েছে এই 4 বছর হয়েছে। রাফিহা এসে প্রথমে রবিনের কপালে একটা চুমু দিয়ে ডাকতে থাকে আস্তে আস্তে। রবিন রাফিহার ডাকে ঘুম থেকে উঠে পড়ে। রবিন উঠার পরে রাফিহা রবিনকে কফি দেয়। আর সে রোজের ঘুম ভাঙিয়ে নেয় খুব সতর্কভাবে। ছোট বাচ্চা তো তাই। রবিন কফি খেতে খেতে রাফিহাকে বলে, বাবা কোথায়? অফিসে চলে গেছে নাকি? না বাবা, এখনও যায় না। আছে। তুমি তো আজকে ট্রেনিংয়ে যাবে, তাই তোমার সাথে দেখা করে যাবে। রবিন কফি শেষ করে রোজকে কোলে নিয়ে রাফিহা সহ নিচে নেমে আসে। তাদের বাড়িটা দোতলা। রবিন আর রাফিহার রুম দোতলায়। রবিন নিচে নেমে দেখে রাজ্জাক সাহেব সোফায় বসে বসে পেপার পড়ছে। রাজ্জাক সাহেব হলো রাফিহার বাবা। রবিনও বাবাই ডাকে রাজ্জাক সাহেবকে। রবিনের সাথে রাফিহার বিয়ে হওয়ার আগে থেকেই। রাফিহার মা নেই, মা ছোটবেলায় মারা যায়। তারপর রাজ্জাক সাহেব আর বিয়ে করেননি। তিনি ভাবেন যদি রাফিহাকে তার নতুন মা কষ্ট দেয়, সে থাকবে অফিসে। এদিকে তার মেয়েকে যদি কষ্ট দেয় তার নতুন মা, তাহলে তো রাজ্জাক সাহেব দেখবে না। তাই আর বিয়ে করেননি রাজ্জাক সাহেব। রাফিহার মা যখন মারা যায় তখন রাফিহার বয়স ছিল 5 বছর। রাফিহার মা মারা যাবার পরে রাজ্জাক সাহেব রাফিহাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তিনি অফিসে যাওয়ার সময় রাফিহাকেও সাথে করে নিয়ে যেতেন। তারপর খুব যত্ন করে রাফিহাকে তিনি বড় করেছেন। সেসব কথা বাদ দিয়ে আমরা কাজের কথায় আসি। সেসব কথা না জানলেও চলবে। রবিন নিচে নেমে রাজ্জাক সাহেবকে বলল। কেমন আছো বাবা? রাজ্জাক সাহেবের পাশে বসে বলল। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রুজকে রবিনের কাছ থেকে নিয়ে বলল। ভালো আছি। রাফিহা বলল আমার সাথে নাকি দেখা করে অফিসে যাবে। তুমি তো ট্রেনিংয়ে যাইতেছো। তো কতদিনের ট্রেনিং? বাবা ট্রেনিং তো 15 দিন হবে, আর আসা যাওয়া মিলিয়ে আরও 2 দিন লাগবে গ্রামে, তো তাই। তো এটা কোন জেলায় হবে ট্রেনিং? আমি বলতে পারবো না, আমার বন্ধু শুভকে বলেছি সে যেন সব কিছু ঠিক করে রাখে। শুভ হলো রবিনের বন্ধু আর রবিনের সহকর্মী। রবিন আর শুভ একই সাথে আর্মিতে যোগ দিয়েছে। সেখান থেকেই তাদের পরিচয়। আর রবিন যে এখন ট্রেনিংয়ে যাবে ওটার দায়িত্ব পড়েছে রবিন আর শুভর উপর। তারা 20 জন সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য গ্রামে নিয়ে যাবে। কিন্তু কোথায় ট্রেনিংয়ে যাবে তা রবিন এখনও জানে না। জানার চেষ্টা করে না শুভ। সব জেনে রেখেছে। রবিন আর শুভ তাদের টিম নিয়ে তাঁবু বানিয়ে থাকবে গ্রামে। রবিন আর রাজ্জাক সাহেব কথা বলতেছে তখন রোজ রবিনকে বলে ওঠে। আপু আপু, আমি যাবো তোমার সাথে। রোজের কথা এখনো ক্লিয়ার হয়নি। না সোনা, তুমি ওখানে যেতে পারবে না। তুমি তোমার নানা ভাইয়ার সাথে ঘুরতে যেও বিকেলে। রোজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। হ্যাঁ নানু ভাই, তোমাকে আর তোমার আম্মুকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে নানা ভাই। তখন রাফিয়া সবাইকে ডাক দিয়ে বলে। সবাই নাস্তা করতে আসো এখন। আসতেছি, তুমি সব রেডি করে রাখো মা। সব রেডি করে রেখেছি, এখন আসো তো, না হলে রবিনেরও দেরি হয়ে যাবে। তারপর রাজ্জাক সাহেব আর রবিন রোজকে নিয়ে চলে যায় নাস্তার টেবিলে। সেখানে যেয়ে সবাই মিলে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে রবিন রাজ্জাক সাহেবকে বলে। বাবা আজকে কি অফিসে না গেলে হয় না? আজকে না হলে অফিসে যেও না, আমি তো এখন বের হয়ে যাব। তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি বের হওয়ার পরই ওদেরকে নিয়ে আমি ঘুরতে যাব। রবিন কিছু সময় রাজ্জাক সাহেবের সাথে কথা বলে তার রুমে চলে আসে। রবিনের সাথে রাফিহাও আসে। সেই রবিনকে বলে। এতদিন থাকতে হবে তোমাকে ছাড়া? আরও আগে আসতে পারলে না? কি বলো তুমি? আর আজকে তো নতুন না, আমার তো বছরে 2 থেকে 3 বার এমন ট্রেনিংয়ে যেতেই হয়, তাই না? ঠিক আছে, তুমি সাবধানে থাকবে কিন্তু। এইবার রবিনকে জড়িয়ে ধরে বলল। রবিনও তার কলিজার টুকরোকে জড়িয়ে ধরে বলে। কেন এই অসুন্দর ছেলেটাকে এত ভালোবাসো তুমি? আমি বুঝলাম না কিছু। রবিনের গায়ের রং কালো, তবে একদম বেশি কালো না। রবিনকে তেমন একটা ভালো লাগে না, কিন্তু রবিনের মনটা খুব ভালো। তাই তো রাফিহা রবিনকে এত ভালোবাসে।
রাফিহা তার নিজের চাইতে বেশি রবিনকে ভালোবাসে। রাফিহা দেখতে একদম পরীর মতো সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে, কিন্তু রাফিহা শুধু রবিনের জন্য পাগল। রাফিহা রবিনের কথা শুনে বলে, মানুষের রূপ দেখে কি ভালোবাসতে নেই? এটা আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই বলে এসেছে। আমিও বাবার সব কথা মেনে এসেছি সব সময়। আমি তোমার রূপ দেখে ভালোবাসি না, তোমার মন দেখে ভালোবেসেছি। বুঝলাম পাগলি, এখন ছাড়ো। আমার তো রেডি হতে হবে নাকি? রাফিহার কপালে চুমু খেয়ে বলল। রাফিয়া মুচকি হেসে রবিনকে ছেড়ে দেয়। রবিন রেডি হয়ে নেয় কালো শরীলা আর্মির পোশাক। রবিনকে ভালোই মানিয়েছে। রবিন রেডি হয়ে রাফিহাকে বলে, চলো নিচে যাবে আমার সাথে। আমি তো এখন চলে যাব। চলো রোজ, ও নিচে আছে বাবার সাথে। রবিন রাফিহাকে নিয়ে নিচে চলে আসে। এসে দেখে রোজ তার নানার কোলে বসে আইসক্রিম খাচ্ছে। তাই রাফিহা রোজকে বলে, রোজ আইসক্রিম কোথায় পেয়েছো? ফ্রিজ খুলেছো তুমি? নাম্মু নানা ভাই দিতে আমাকে। হ্যাঁ মা, রোজকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম দিয়েছি, ও ফ্রিজ খোলে না। বাবা আমি এখন যাই, তাহলে আপনি একটু ওদের দেখে রাখবেন। সে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি মন দিয়ে তোমার কাজ করো। মা তোমার জন্য কি আনবো আসার সময়? আপু আমার জন্য ততলেট আর আইসক্রিম আনবা। ঠিক আছে মামুনি, বাবা চলে যাচ্ছি। তুমি কোনো দুষ্টুমি করবে না, আর মার কথা সব সময় শুনবে। আচ্ছা আপু, শুনবো। রবিন মেয়ের কপালে একটা চুমু খেয়ে রাফিহার কোলে দিয়ে দেয় রোজকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ক্যাম্পে। সেখানে যেয়ে দেখতে পাই শুভকে। শুভ দাঁড়িয়ে আছে। রবিন যেয়ে শুভকে বলে, কিরে কি অবস্থা বন্ধু? বন্ধু, ভালো আছি। তোর কি খবর? আমার অবস্থা তো খুব ভালো। ভালো তো থাকবি, বউ আছে না? আচ্ছা, আমার মামুনিটার কি খবর রে? সে ভালো আছে। তুই বিয়ে করবি কবে? তোকে কতবার বলেছি বিয়ে করতে, কিন্তু তুই তো করবি না। আবার আমাকে হিট লাগিয়ে কথা বলস। তুই বিয়ে করে তুইও ভালো থাক। করব। মা বাবা ও যে মিলে চাপ দিতেছে, এবার মনে হয় বিয়েটা করাই লাগবে। আর মা তো আজকে বলেছে মেয়ে নাকি তার খুব পছন্দ হয়েছে। ও, তাহলে বিয়েটা করে নে, মা বাবাকে কষ্ট দিস না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি একটু। শুভ বুঝতে পারছে কেন রবিন মন খারাপ করেছে। মার কথা বলতেই শুভ রবিনের ব্যাপারে সব জানে এবং রবিনকে যথেষ্ট বিশ্বাস করে। শুভ জানে রবিন এখন তার মায়ের কথা মনে করে কান্না করবে, তাই শুভ কিছু না বলে চুপ করে আছে। মানুষ কাঁদতে চাইলে কাঁদতে দেওয়া ভালো, তাহলে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে যায় মন থেকে। রবিন একটা নিস্তব্ধ জায়গায় যেয়ে তার মায়ের কথা মনে করতে থাকে। রবিনের মা রবিনকে খুব ভালোবাসতেন, কিন্তু বাড়ির কোনো লোক রবিনকে ভালোবাসতো না, কারণ রবিন ছিল কালো। আর বাড়ির সবাই ছিল খুব সুন্দর, তারা রবিনকে কালো বলে ব্যঙ্গ করতে সবসময়। চলুন রবিনের আগের জীবনের কাহিনী জেনে আসি, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। চলুন তাহলে আগে রবিনের পরিবার সম্পর্কে বলি। রবিনের বাবারা দুই ভাই। রবিনের বাবা আব্দুল কাদির, তিনি বড়। তার দুই ছেলে, প্রথম ছেলে বোরহান, তারপরে হলো রবিন রাব্বি। আর রবিনের চাচার নাম হলো আব্দুল হারুন। তার এক মেয়ে নাম সুমাইয়া, দেখতে মোটামুটি সুন্দর, তবে গায়ের রং ফর্সা। রবিনের পরিবারে শুধু রবিন কালো ছিল। রবিনের বাড়ি চাঁদপুর জেলার ফরক্কাবাদ বাজারের গুলিশা গ্রামে। তবে গ্রামের ভিতর রবিনের পরিবার ছিল খুব বড়লোক। ফরক্কাবাদ বাজারে দুইটা দোকান বড় নাম করা। একটা চালায় রবিনের বাবা, আরেকটা রবিনের কাকা। রবিনের দাদা দাদু মারা গেছে অনেক আগেই। তারপর রবিনের বাবা আর চাচা একসাথে থাকে। গ্রামে তাদের বড় বিল্ডিং আছে, 2 তলা বাড়ির ছাদ করা। রবিনের মা আর চাচি সংসারে দেখাশোনা করেন। রবিনকে তার পরিবারের কেউ পছন্দ করে না, শুধু রবিনের মা ছাড়া। রবিনের মা রবিনকে অনেক ভালোবাসেন। রবিনের ভাই বোরহানকে বাড়ির সবাই খুব ভালোবাসেন। বোরহানও রবিনকে দেখতে পারতো না, তাই যখন সুযোগ পেত তখনই রবিনকে সবার হাতে বোকা শোনাইতো। রবিন ফরক্কাবাদ কলেজে পড়ালেখা করা অবস্থায় একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় দেখে বোরহান একটা মেয়েকে কিস করতেছে। রবিন দেখেও না দেখার ভান করে চলে আসে বাড়িতে। বোরহান তখন পড়ালেখা শেষ করে অবসর সময় কাটাইতো, আর সুমাইয়া সবে মাত্র কলেজে উঠেছে। বাড়িতে আসার পরে রবিন কারোর সাথে কথা না বলে তার রুমে চলে যায়। অবশ্য তার সাথে কেই বা কথা বলবে, তাকে তো কেউ পছন্দই করে না। রুমে এসে ফ্রেশ হয়ে রবিন কিছু সময় শুয়ে নেয়। রাতে খাবার টেবিলে সবার সাথে খেতে বসে রবিন। সবাই কথা বলতেছে, রবিন চুপ করে খেয়ে যাইতেছে। কার সাথেই বা কথা বলবে? হঠাৎ রবিনের বাবা রবিনকে বলে ওঠে, তুই নাকি কোনো মেয়েকে জোর করে কিস করেছিস? রবিন ধমক শুনে ভয় পেয়ে যায়, আর সে অবাক হয়ে তার বাবাকে বলে, না বাবা, আমি কাউকে কোনো কিস করিনি, বিশ্বাস করো।
তাহলে কি বোরহান মিথ্যা বলতেছে নাকি? সে নিজের চোখে দেখেছে তুই এক মেয়েকে জোর করে কিস করেছিস। তুই যে একটা বেয়াদব এটা আমি ভালো করেই জানি। রবিন তার বাবার কথা শুনে খাবার না খেয়ে হাত ধুয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় তার রুমে। এখন যদি বলে বোরহান এক মেয়েকে কিস করেছে, তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না, শুধু রবিনের মা ছাড়া। কিন্তু রবিনের মা ছেলের জন্য কিছু বলতে গেলেই সবাই তাকে বকাঝকা করে। রবিন কিছু না বলে তার মনের কষ্ট নিয়ে রুমে চলে যায়। রবিন চায় তাকে কষ্ট দিয়ে যদি বাড়ির সবাই ভালো থাকে তাহলে থাকুক। বোরহান খুব খুশি মিথ্যা বলে রবিনকে বকা শোনাতে পেরে, সেই সাথে সুমাইয়াও মহা খুশি। রবিনের মাও না খেয়ে উঠে যায়। ছেলে না খেয়ে আছে, মা কি করে খাবে আর। তাই রবিনের মা না খেয়ে উঠে পড়ে। তারপর রবিনের রুমে যেয়ে দেখে রবিন কান্না করতেছে। তাই তিনি রবিনকে বলে, তুই তো জানোস ওরা তোকে দেখতে পারে না, তাই বলে ওদের কথায় তুই না খেয়ে চলে আসলি কেন? রবিন কারো কণ্ঠ শুনে পিছনে তাকায়, তাকিয়ে দেখে তার মা। তাই সাথে সাথে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বিশ্বাস করো মা, আমি কাউকে কিচ্ছু করিনি, ওরা সব মিথ্যে কথা বলতেছে। আমি জানি, আমার তোর উপর খুব বিশ্বাস আছে। তোকে একটা কথা বলবো, রাখবি? মা বলো শুনি। তুই ওই বাড়ি ছেড়ে চলে যা। তোকে এই বাড়িতে কেউ দেখতে পারে না, তোকে কেউ পছন্দ করে না, তাই তুই চলে যা বাবা। না মা, এই কথা বলো না। সবাই আমাকে না ভালোবাসুক, তারপর আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমাকে এভাবে তাড়িয়ে দিও না প্লিজ। রবিনের মা ছেলের কথা শুনে আরো বেশি করে কেঁদে ফেলে। তিনি ছেলেকে আর কিছু বলতে পারে না। তারও যে খুব কষ্ট হবে ছেলেকে ছাড়া থাকতে, কিন্তু তিনি চান তার ছেলে এখান থেকে চলে যেতে। তিনি চান তার ছেলে কোথাও যেয়ে বড় কিছু হয়ে সবাইকে দেখিয়ে দিতে। তিনি চান তার ছেলে সবাইকে বুঝিয়ে দেখ, রূপ দেখে মানুষকে বিবেচনা করা ঠিক না, আসল হলো মানুষের মন। এভাবেই চলে যায় আরও 1 মাস। রবিনকে সবাই অপমান করে, ব্যঙ্গ করে এবং কিছু থেকে কিছু হলেই বকাঝকা করে। রবিনের ভাই বোরহান আর সুমাইয়া দুজনেই একে অপরকে ভালোবাসে। তারা দুজন চায় রবিনকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব জায়গা জমির মালিক হওয়ার জন্য। তারা ঠিক করে নিয়েছে রবিনকে তারা কায়দা করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, তারপর তারা দুজন বিয়ে করে সব জায়গা জমির মালিক হবে। একদিন রাতে সুমাইয়া রবিনের ঘরে যায়। রবিন তাকে দেখেই বলে, কিরে, তুই আমার ঘরে কি করিস? কেন এসেছিস আমার ঘরে? তোর আর ঘর, কালকে থেকে এই ঘর তোর থাকবে না। রবিন সুমাইয়ার কথাই ভয় পেয়ে যায়। রবিন বুঝতে পারছে এই মেয়ের মতলব খারাপ, তাই রবিন রুম থেকে বের হতে নেয়। কিন্তু রবিন বের হওয়ার আগেই সুমাইয়া যেয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে রবিন আরো বেশি ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ তুই চলে যা আমার রুম থেকে, আমাকে কোনো বিপদে ফেলিস না দয়া করে। কিন্তু সুমাইয়া কোনো কথা না শুনেই তার পরনের জামা কিছুটা ছিঁড়ে ফেলে আর শয়তানি হাসি দিয়ে রবিনকে বলে, এখন দেখ খেলা কালকে সকালে তোর এই বাড়ি ছাড়তেই হবে। এই বলেই সুমাইয়া জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও করে, আর বলতে থাকে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, আমি না তোর বোন হই। রবিন সুমাইয়ার কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। রবিন শুধু নীরবে কান্না করতেছে আর সুমাইয়া একইভাবে চিৎকার করতেছে। এতক্ষণে বাড়ির সবাই রবিনের দরজার সামনে এসে গেছে। তারা দরজা ধাক্কা দিতেছে কিন্তু কেউ খুলতেছে না। এর ভিতর সুমাইয়াও রবিনের সামনে চলে এসেছে। বাড়ির সবাই আর কিছু না ভেবেই জোরে দরজা ধাক্কা দেয়, তাই দরজা ভেঙে যায়। সাথে সাথে সুমাইয়া দৌড়ে যেয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রবিন তখনও সেখানেই দাঁড়িয়ে আছে একইভাবে। রবিন ভাবতেই পারে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। রবিন জানে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই রবিন চুপ করে মাথা নিচু করে আছে। রবিনের বাবা এসে রবিনকে সজোরে একটা থাপ্পড় মারে, ঠাস করে, আর বলতে থাকে, ছি, আমি ভাবতেই পারিনি তুই এত নিচে নামতে পারস। বাবা বিশ্বাস কর, আমি কিছু করিনি, ও ইচ্ছে করে এমন করেছে। তখন রবিনের চাচা আব্দুল হারুন এসে রবিনকে আরেকটা থাপ্পড় মারে। রবিন থাপ্পড়ের চোটে নিচে বসে পড়ে। তখন রবিনের চাচা আব্দুল হারুন বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস, আবার এখন তাকে মিথ্যাবাদী বলছিস? তাহলে কি আমরা ভুল দেখেছি নাকি? রবিন থাপ্পড় খেয়ে ঠোঁট খেটে রক্ত পড়তেছে। তার মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হতেছে না। তখন রবিনের ভাই বোরহান বলে ওঠে, বাবা, আমি ভাবতেই পারি না আমার ভাই হয়ে ও এতটা খারাপ হতে পারে। তাই বলছি কি, এই বেয়াদবকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আবার কার সর্বনাশ করে কে জানে। তাই করব। ওর মতো বেয়াদব তো আর বাড়িতে রাখা যাবে না। ওর চেহারা যেমন কালো, তেমন ওর মনটাও কালো। ওকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। কুকুর রাস্তায় মানায়, বাড়িতে না। রবিন সবার কথা শুনে খুব কষ্ট পায় মনে। তারপরও সে এই বাড়িতে থাকতে চায়। তাই রবিন তার মায়ের পা ধরে কান্না করতে করতে বলে, মা, ও মা,
তুমি তো আমাকে বিশ্বাস করো। বলো না মা, আমি সব কিছু করিনি। বিশ্বাস করো মা, আমাকে ওরা ফাঁসাইতে চাইছে। রবিনের মা ঠিকই বুঝতে পারছে রবিন কোনো কিছু করে নাই, তাকে ফাঁসানো হচ্ছে। তারপরও তিনি কিছু না বলে চুপ করে আছে। তিনি চান তার ছেলে এই রকম কষ্ট পাওয়ার থেকে বাড়ি ছেড়ে চলে যাক, তাহলে আর চোখের সামনে নিজের ছেলের কষ্ট দেখতে হবে না। রবিন তার মাকে চুপ থাকতে দেখে আরও বেশি করে কান্না করে দেয়। রবিন এবার বুঝতে পারছে সে আর এই বাড়িতে থাকতে পারবে না, তাই মায়ের মুখখানি একটু ভালো করে দেখে নেয়। তখনই রবিনের বাবা আব্দুল কাদির বলে ওঠে, তোর মতো জানোয়ার আমরা আমাদের বাড়িতে রাখবো না। তুই আজকে রাতের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবি। এই সবাই এসে পড়ো ওর কাছ থেকে। কোথায় যাব আমি? কোথায় থাকবো আমি? কী বা খাবো আমি? ওদের কি এমন করেছে যে মিথ্যা একটা অপবাদে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে? সবাই আব্দুল কাদিরের কথা মতো রবিনের রুম থেকে বের হয়ে যায়। সবাই যাওয়ার পরে রবিন একা একা কিছু সময় কেঁদে নেয়। রবিন ভাবতে থাকে রবিনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় ছিল, কিন্তু সে পরিবারের সম্মানের কথা ভেবে সেটা করেনি। রবিনের রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। এটা রবিন নিজেই লাগিয়েছে। কিছুদিন হলো তার রুম থেকে কিছু টাকা চুরি হয়ে যেত, তাই এটা লাগিয়েছে। পরে দেখে তার বড় ভাই বোরহান টাকা সরায় রবিন যখন বাইরে থাকে তখন। রবিন এখন ইচ্ছে করলে সবাইকে ক্যামেরাতে ভিডিও দেখাতে পারত, কিন্তু রবিন ভাবছে এটা বাহিরের মানুষ জানতে পারলে সুমাইয়াকে নিয়ে সবাই খারাপ কথা বলবে। রবিন ভেবেছে এটা বাহিরের মানুষ জানতে পারলে সবাই তার পরিবারকে নিয়ে হাসাহাসি করবে, লজ্জা দিবে, তাই রবিন ভিডিওর কথা কাউকে বলেনি। তারা রবিনকে পরিবারের কেউ না ভাবলেও রবিন ঠিকই তাদেরকে খুব আপন ভাবত। রবিন আস্তে আস্তে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, কিছু জামা কাপড়ও নিয়ে নেয়, কলেজেরও কিছু দরকারি কাগজপত্র নিয়ে দেয়। তারপর সিসি ক্যামেরাটা খুলে সেটাও সাথে করে নিয়ে নেয়। এইভাবে সব কিছু নেওয়ার পর একটি চিঠি লিখে টেবিলে রেখে দেয়। চিঠিটা লিখেছে তার মাকে নিয়ে। তারপর সব নিয়ে রুম থেকে বের হয়ে দেখে বাড়িতে কেউ নেই। সবাই মনে হয় যার যার রুমে আসে। রবিন ভালো করে পুরো বাড়িটাতে একটু চোখ বুলিয়ে নেয়, হয়তোবা ভাবতেছে আর এই বাড়িতে আসা হবে না। এই কারণে আসার সময় তার মায়ের একটা ছবি সাথে করে নিয়ে এসেছে। রাস্তা দিয়ে রবিন হাঁটতেছে। রবিন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা চলে যাবে। ঢাকা যাওয়ার মতো টাকা তার কাছে আছে, তাই রবিন ঢাকার উদ্দেশ্যে চলতেছে। ফরক্কাবাদ বাজার এসে সিএনজি করে চাঁদপুর এসে নামে। তারপর সেখান থেকে সদরঘাটে যায়, যে ঢাকার একটা লঞ্চে উঠে পড়ে। রাত 12টা বাজে লঞ্চ ছেড়ে দেওয়া হলো। রবিন যে সিট ভাড়া নিয়েছে সেখানেই ঘুমিয়ে যায়। তারপর ভোরবেলা ঘুম ভেঙে যায় মানুষের কথার আওয়াজে। রবিনের ঘুম ভেঙে দেখে লঞ্চ ভিড়ছে, তাই আস্তে আস্তে মানুষ নামার জন্য প্রস্তুত হইতেছে। রবিনও প্রস্তুত হয়ে যায় নামার জন্য। অন্যদিকে রবিনের মা সেই রাত থেকে না ঘুম চেয়ে কান্না করতেছে, নামাজ পড়ে দোয়া করতেছে তার ছেলে যেখানেই যাক যেন খুব ভালো থাকে। তিনি সকালবেলা রবিনের রুমে যেয়ে সেই চিঠিটা পায়। তারপর চিঠিটা খুলে তিনি আরও কান্নায় ভেঙে পড়ে, কারণ চিঠিটাই লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার রুমে একবার হলেও আসবে, তাই তো সেই আশা নিয়ে চিঠিটা লিখে রেখেছি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। তুমি এটাও বিশ্বাস করো আমি কোনো সুমাইয়ার সর্বনাশ করতে চাইনি। তারাই আমাকে ফাঁসিয়েছে কায়দা করে। হ্যাঁ মা, আমি কখনো সুমাইয়ার দিকে খারাপ নজরে তাকাইনি। তাহলে কিভাবে এমন খারাপ কাজ করতে যেতে পারবো? মা, শেষে একটা কথা বলি তোমাকে, তুমি আমার জন্য কষ্ট পেয়ে থেকো না। আমি আসবো আবার সফল কোনো কিছু করে, তবে এখানে থাকার জন্য নয়, তোমাকে এখান থেকে নেওয়ার জন্য। তুমি সবসময় মনে রাখবে আমি কোনো একদিন আসবো শুধু তোমাকে নেওয়ার জন্য। তাই চিঠিটা একটু তোমার কাছে যত্ন করে রেখে দিও। আর আমি যে সুমাইয়ার সর্বনাশ করতে চাইনি এটার প্রমাণ আছে আমার কাছে। বেঁচে থাকলে দেখা হবে আবার। মা, ভালো থেকো। ইরি সবার অবহেলিত ছেলেটা। রবিন লঞ্চ থেকে নেমে হাঁটতে থাকে কোনো উদ্দেশ্যহীন ছাড়া। কোথায় যাবে কি করবে সে নিজেও জানে না, তাই এক মনে রাস্তা দিয়ে হেঁটে চলতেছে। কিছু দূর যাওয়ার পর রবিন দেখতে পায় একটা চোর এক মধ্য বয়সের লোকের কাছ থেকে একটা সাইড ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যেতেছে। রবিন আশেপাশে তাকিয়ে দেখে সবাই নিজ নিজ কাজ করতেছে, কেউ লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে না। লোকটা সেই চোরটার পিছন পিছন দৌড়াইতেছে। রবিন আর চুপ করে না থেকে তার ব্যাগগুলো এক সাইডে রেখে চোরটার পিছনে ছুটতে থাকে। রবিন দৌড়ে খুব পারদর্শী, তাই খুব জোরে চোরটার পিছনে ছুটতে থাকে। এক সময় রবিন চোরটাকে ধরে ফেলে আর মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখে যেন না পালাতে পারে। এর ভিতর এই লোকটা এসে পড়ে রবিনদের কাছে। এসে প্রথমে তার ব্যাগ নিয়ে নেয়, তারপর লোকটা পুলিশকে কল করে দেয়। পুলিশ কাছেই ছিল, তাই পুলিশ এসে চোরটাকে ধরে নিয়ে যায়। তখন ওই লোকটা রবিনকে বলে, বাবা, তোমার নাম কি? চাচা, আমার নাম রবিন রাব্বি। আমি রাজ্জাক। সবাই আমাকে রাজ্জাক সাহেব বলে ডাকে। ঢাকাতে আমার বড় ব্যবসা আছে,
ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাব, তখন কোথা থেকে ওই চোরটা আমার সাইড ব্যাগটা নিয়ে দৌড় দেয়। আমার এই ব্যাগে 1 কোটি টাকা, কিছু মালামাল লাগবে তাই নিয়েছি। তবে তুমি আমার যে উপকার করছো আমি সারা জীবন মনে রাখবো। না চাচা, এভাবে বলবেন না। এটা আমার দায়িত্ব ছিল। এখানে আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। তো বাবা, তুমি থাকো কোথায়? তোমার বাবা মা কি করে? আমি ঢাকা শহরে নতুন এসেছি। আজকে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রাজ্জাক সাহেব রবিনের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রবিনকে বলে, তুমি যদি কিছু মনে না নাও তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, সেখানে না হয় তোমার সব কথা শুনবো। আর তুমি অনেকটা পথ মনে হয় জার্নি করে এসেছো, তাই তোমার একটু রেস্ট নেওয়া দরকার। রবিন ভাবে আসলেই তার এখন একটু রেস্ট নেওয়া দরকার, তাই রবিন যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপর রাজ্জাক সাহেব সহ রবিনের ব্যাগ যেখানে রেখেছে সেখানে এসে ব্যাগগুলো নিয়ে নেয়। তারপর রাজ্জাক সাহেবের গাড়িতে উঠে বসে রবিন। রাজ্জাক সাহেব নিজেই গাড়ি ড্রাইভ করতেছে আর রবিন তার পাশে বসে আছে। রাজ্জাক সাহেব তখন ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়িতে ওঠার সময় ওই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। রাজ্জাক সাহেব গাড়ি থামিয়ে রবিনকে নামতে বলে। রবিন নেমে রাজ্জাক সাহেবকে বলে, আমরা কোথায় আসছি চাচা? এটাই আমার বাড়ি, চলো ভিতরে যাই এখন। তারপর রাজ্জাক সাহেব হাঁটতে থাকে বাড়ির দিকে। রবিনও তার পিছনে পিছনে যায়। রাজ্জাক সাহেব রবিনকে সোফায় বসতে দিয়ে তিনি একটা রুমে যায়। এর ভিতর রাফিহা তার রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে রবিন সোফায় বসে আছে। তখন রাফিহা রবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। কে আপনি? চিনলাম না তো আপনাকে। রবিন রাফিহার কণ্ঠ শুনে তাকিয়ে দেখে রাফিহা তার সামনে দাঁড়িয়ে আছে। তাই রবিন সেদিকে আর না তাকিয়ে মাথা নিচু করে উত্তর দেয়। রবিন রাফিহার দিকে ভালো করে তাকায় না, তাই রাফিহার সৌন্দর্য রবিন দেখতে পায় না। ওয়ালাইকুম আসসালাম, আমি রবিন রাব্বি, গ্রাম থেকে এসেছি। এই বাড়ির মালিক চাচা আমাকে নিয়ে এসেছে রাস্তা থেকে। রাস্তা থেকে নিয়ে এসেছে মানে বুঝলাম না, কিছু একটু পরিষ্কার করে বলেন তো। রবিন কিছু বলার আগেই রাজ্জাক সাহেব এসে বলে, রাফিয়া মা, আমি তোকে সব বলবো, তার আগে রবিনের সাথে আমার কথা আছে, তুই চুপ করে বসে থাক। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, আমি বসে আছি চুপ করে, কিন্তু পরে আমাকে বুঝিয়ে বলতে হবে বলে দিলাম। সে তোকে বলতে হবে না, আমি তোকে বুঝিয়ে বলবো নি। রবিন ওদের কথা শুনে মনে মনে বলে, কি মেয়ে রে, এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো কথা বলে। রবিনের ভাবনার ভিতর রাজ্জাক সাহেব রবিনকে বলে, হ্যাঁ বাবা, এবার তুমি বলো তোমাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে। তবে তোমার যদি আপত্তি থাকে বলতে, তাহলে বলতে হবে না। রবিন একটু ভেবে তারপর বলতে শুরু করে, না চাচা, কোনো সমস্যা নেই। তবে শুনলে মনে হয় আপনারা নাও বিশ্বাস করতে পারেন। এমন আছে আপনারা ভাববেন আমিই দোষী। তুমি তো আগে বলো, তাহলে বুঝতে পারবো তুমি দোষী নাকি তোমার কোনো দোষ নেই। তাহলে শুনুন আমার জীবন কাহিনী। রবিনের জীবন কাহিনী সব বলে দিল। তারপর এই ঢাকা শহরে আসা, চোখের কোণে পানি জমে আসছে। রবিন তার কথা শেষ করে রাজ্জাক সাহেবের দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি এসে গেছে। তখন রাফিহা বলে ওঠে, বাবা তুমি বলেছো আমি যেন কথা না বলি, কিন্তু এখন বলা লাগতেছে। আচ্ছা, আপনার কাছে তো সিসি ক্যামেরার ভিডিও ছিল, ওটা কি আমাদেরকে একটু দেখাতে পারবেন? ওটা তো আমাদের পারিবারিক, তাই না? দেখালে হয় না। বাবা প্লিজ, আমাদের তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নাই। রবিনের কিছু না বলে ভিডিওটা ওদেরকে দেখায়। রবিন ভাবে, এরা তো আর গ্রামের লোক না যে সবাইকে বলে বেড়াবে, আর ওদেরকে দেখে খারাপ লোকও মনে হয় না। তাহলে যেহেতু এত করে বলতেছে তাহলে দেখাই, সমস্যা কি? ওরা ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। আর রাজ্জাক সাহেব রবিনকে বলে, তোমার তো এখানে কোনো দোষ নাই, তাহলে তুমি কেন শুধু শুধু কষ্ট পেয়েছো? নিজেকে কঠিন করতে শিখো, না হলে এই জীবনের কোনো মূল্য নেই। এখন মানুষ হলো টাকার পাগল, টাকা দিয়ে যে কোনো কাজ করানো যায়। তাই নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে মানুষ দেখলেই সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়। রবিন চুপ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনে বলে, আচ্ছা চাচা, আমি তাহলে যাই, বাসা খুঁজতে হবে, না হলে থাকবো কোথায়? শুনুন, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আজকে থেকে এখানেই থাকবেন। না, তা হয় না। আমি চাই নিজে কিছু করে দেখাতে, তাই এখানে থাকা ঠিক হবে না আমার জন্য। আর তাছাড়া আপনাদেরকেও আমি ঠিকভাবে চিনি না, আমাকেও আপনারা ঠিকভাবে চেনেন না এখনো। তাতে কি হয়েছে, আস্তে আস্তে পরস্পরকে চিনে নিব। বাবা তোমাকে একটা কথা বলি, আমার এই মা মরা মেয়েটা যেহেতু বলেছে এখানে তোমাকে থাকতে, তাহলে তুমি যেও না। আমি ওর কোনো আশা অপূর্ণ রাখিনি, তাই এখন তোমার কাছে হাত জোর করে বলছি তুমি থেকে যাও এখানে। রবিন একটু ভেবে চিন্তা করে বলে, চাচা তা না হয় থাকলাম, কিন্তু কিছুদিন পর আমি কলেজে ভর্তি হব, তাই এখন আমার একটি কাজের খুব দরকার। তাই যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন ভালো হয়, আর না হলে আমি মিল করে নিব, সমস্যা নেই। রাজ্জাক সাহেব বুঝতে পারলেন রবিন কারো অনুপ্রেরণা নিয়ে চলতে
পছন্দ করে না, কিন্তু রবিন ঠিকই বলেছে, তার একটা কাজের দরকার, তাহলে সে নিজে পায়ে দাঁড়াতে পারবে। রাজ্জাক সাহেব এসব ভেবে যে কিছু বলতে যাবে, তখন রাফিহা বলে ওঠে, বাবা, আমাদের অফিসে তো লোক লাগবে, তাহলে ওকে নিয়ে নেই আমরা, কি বলো? তুই ঠিক বলছিস, কিন্তু রবিন কি এসব কাজ করতে পারবে? বাবা ওই পারবে, কারণ আমি ওর ভেতরে একটা ভালো মন প্রতিভা দেখতে পেয়েছি। ওই চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। কি মিস্টার রবিন, পারবেন না করতে? আসলে আপু, যদি আমাকে কিছুদিন একটু বুঝিয়ে দেন তাহলে আশা করি পারবো। ঠিক আছে, আমি নিজেই আপনাকে সব কাজ বুঝিয়ে দেব। তার আগে একটা কথা বলে নেই, আপনি আমার বড়, তাই আমাকে তুমি করে বলবেন আর নাম ধরে ডাকবেন, কোনো আপু চলবে না, ঠিক আছে? আপনারা হলেন বড় ঘরের মানুষ, আপনাদেরকে কিভাবে নাম ধরে ডাকি বলেন? এসব বলবেন না, কারণ আমরা সবাই আল্লাহর নিজ হাতে তৈরি করা মানুষ। আমরা সবাই সমান। কে বড়লোক, কে গরিব, কে কালো, কে ফর্সা, এসব দিয়ে মানুষকে বিচার করতে নেই। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়। ঠিক আছে, তাহলে আমরা বন্ধু হতে তো পারি। তাহলে তুমি করে আর নাম ধরে ডাকতে অসুবিধা হবে না? রবিন হাত দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর হাত হতে পারে তা রবিন জানতো না। তখন ভালোভাবে না তাকানোর কারণে বুঝতে পারেনি কিছু। রবিন মাথা তুলে রাফিহার দিকে তাকিয়ে আরও অবাক হয়ে যায়। এত সুন্দর চেহারা, অথচ মনের ভিতরে বিন্দু মাত্র অহংকার নেই। এই ভেবে রবিনও হাত বাড়িয়ে দেয় যে রাফিহার হাতে। রবিনের হাত মিলিত হয়েছে, তখন রবিনের শরীরে একটা শিহরণ বয়ে যায়। আর হা করে রাফিহার দিকে তাকিয়ে আছে রবিন। তখন রাফিহা রবিনকে বলে, আচ্ছা, তুমি তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। রবিনের ধ্যান ভাঙে রাফিহার কথায়, তাই রবিন ঠিক আছে বলে দাঁড়িয়ে যায়। তারপর নিজের ব্যাগগুলো নিয়ে রাফিহার পিছু পিছু হাঁটতে থাকে। রাফিহা উপরে রবিনকে নিয়ে উঠে তার পাশের রুমে রবিনের জন্য জায়গা করে দেয়। রবিন রুমে ঢুকে অবাক হয়ে যায়। এত সুন্দর রুম সে আর এর আগে কখনো দেখেনি। রুমটা অনেক সুন্দর। তখন পিছন থেকে রাফিহা রবিনকে বলে ওঠে, তোমার রুম পছন্দ হয়েছে কি? পছন্দ হবে না কেন? খুব সুন্দর রুম, আমার খুব পছন্দ হয়েছে। আরও কিছু কথা বলে রাফিহা চলে যায় তার রুমে। রবিন ভাবতেছে, তাহলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে? আমি তো ভেবেছি নেই। তখন রবিন শুনতে পায় রাফিহা বলতেছে ফ্রেশ হয়ে নিতে, সবাই একসাথে নাস্তা করবে। রবিন ঠিক আছে বলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমেই বসে আছে। তখন রাফিহা এসে রবিনকে ডাক দেয়, তাই রবিন রাফিহার সাথে যায়। এতক্ষণে রবিনেরও অনেক খিদে পেয়ে গেছে। রবিন আর রাফিহা নাস্তা করতে বসে রাজ্জাক সাহেব নেই, তাই রবিন বলে, আচ্ছা, তোমার বাবা কোথায়? সে নাস্তা করবে না? বাবা সেই সকালেই নাস্তা করেছে। নাস্তা করে ব্যাংকে গিয়েছে টাকার জন্য। বাবার বন্ধু ব্যাংক ম্যানেজার, তাই বাবা তাকে কল দিয়ে খুব সকালবেলায় চলে যায়। আর এখন সেই টাকা নিয়ে গেছে জমা দেওয়ার জন্য। কিছু মালামাল লাগবে অফিসের, তাই। রবিনও আর কোনো কথা বলল না। রাফিহা রবিনকে নাস্তা দেয়, সে নিজেও নাস্তা নেয়। তারপর তারা দুজনেই একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে দুজনেই একটু গল্প করে। তখন রাফিহা রবিনকে বলে, আচ্ছা, তাহলে তুমি বাড়িতে থাকো, আর কাজের লোক আছে বাড়িতে, কিছু লাগলে তাদেরকে বলিও। আমি এখন অফিসে যাব, তাই। আচ্ছা, তাহলে আমিও যাব। আমি তো অফিসে জয়েন করব, তাই আমি এখন তোমার সাথে যে দেখবো কেমন। কিন্তু তুমি আজকে মাত্র এসেছো, তাই আজকে রেস্ট করো, কালকে অফিসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আর তোমরা কখন বাসায় ফিরবে? আজকে অফিস করব না, তবে কিছু কাজ আছে, ওগুলো দুপুরের আগে শেষ করে চলে আসবো। তোমার সাথে বাড়িতে গল্প করব, আর বাবার আসতে সন্ধ্যা হবে। রবিন ঠিক আছে বলে রুমে চলে যায়, যেয়ে তার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেয়, কারণ এখন থেকে এখানেই থাকা লাগবে রবিনের। আর রাফিহাও অফিসে চলে যায়, যেয়ে তার কাজে মন বসে রাফিহা। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাফিহা রবিনকে এসে গোসল করে রবিনের সাথে কথা বলতে থাকে। রবিনের কি ভালো লাগে, কি কি পছন্দ সব জেনে নেয়। রবিন মনে মনে ভাবে, সে কত সুন্দর একটা মেয়ে, অথচ আমার মতো অসুন্দর একটা ছেলের সাথে কি ভালোভাবে কথা বলতেছে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। রবিন ঢাকা শহরে এসেছে। এর ভিতর রাজ্জাক সাহেব আর রাফিহা রবিনকে খুব বিশ্বাস করে নিচে, আর তাদের কাছে রবিনকে খুব ভালো লেগে যায়। তার কারণ হলো রবিন অফিসের জয়েন করার 15 দিনের মাথায় রবিন সব কাজ বুঝে যায়, এবং রবিন যে কাজ করে তা খুব সুন্দরভাবে করে। তাই রাজ্জাক সাহেব একদিন রবিনকে বলে, রবিন, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমার সেই স্বপ্ন পূরণ করবে? কি বলুন, আমি চেষ্টা করব পূরণ করার। দেখো, তুমি কখনো বাবার ভালোবাসা পাওনি, আমারও কোনো ছেলে নেই, তাই তুমি যদি আমাকে বাবা বলে ডাকো খুব খুশি হব। রবিন একটু ভেবে বলে, আমি রাজি বাবা, তুমিই আজ থেকে আমার বাবা।
সেদিন থেকে রবিনকে তারা আরও বেশি করে ভালোবাসে। রাফিহা ও রবিনের সবসময় দেখাশুনো করে। তো 2 মাস পর রবিন ভাবে এখন তার কলেজে ভর্তি হওয়া দরকার হয় ক্লাস করবে না, রাতে ঠিকমতো পড়লেই চলবে, আর কলেজে ক্লাস না করলেও সমস্যা নেই। তাছাড়া রবিন খুব ভালো মেধাবী ছাত্র। তাই রবিন খাওয়ার টেবিলে বসে রাজ্জাক সাহেবকে বলে, বাবা, এখন যদি কলেজে ভর্তি হয়ে রাখি তাহলে ভালো হয় না? তা তো ভালো হয়। তাহলে এক কাজ করো তুমি, আর রাফিয়ার কলেজে ভর্তি হয়ে নিও। কিন্তু বাবা, আমার তো আগে কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে, না হলে তো হবে না। তাও ঠিক। তা তুমি কবে গিয়ে ছাড়পত্র আনতে চাও? বাবা, আমি এখন তোমার কাছে থাকি, তোমাকে বাবা হিসেবে মানি, তাই তুমি যেদিন বলবে সেদিনই যাব। আচ্ছা, যেহেতু এটা পড়ালেখার বিষয়, তাই আগে ভাগে করলেই ভালো। তাহলে তুমি কালকে গিয়ে নিয়ে এসো, আমার সাথে রাফিয়া যাবে আর সাথে করে গাড়ি নিয়ে। কিন্তু বাবা, রাফিহা গেলে অফিসকে দেখবে। ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, ওটা আমি দেখে নিব। সেদিনের মতো রাতটা পার হবার পরে রবিন আর রাফিহা রেডি হয়ে নেয় পরের দিন সকালে। তারপর দুজনে গাড়িতে উঠে পড়ে। রাফিহা রবিনকে বলেছে রাফিহাকে একটু তাদের গ্রামটা দেখাতে। রাফিহার নাকি খুব ইচ্ছে গ্রাম দেখবে, তাই রবিন রাজি হয়ে যায়। যদিও রবিনের ইচ্ছে ছিল না, তারপরও রবিন রাজি হয়, কারণ রাফিহাদের জন্য আজ রবিন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দীর্ঘ 4 ঘন্টা লেগে যায় ফরাক্কাবাদ আসতে। কোনো সমস্যা না থাকায় এত তাড়াতাড়ি গাড়ি এসেছে, আর না হলে আরও বেশি সময় লেগে যেত। ফরাক্কাবাদ এসে গাড়িটা এক সাইডে রেখে দেয়। তারপর রবিন আর রাফিহা কলেজে ঢুকে পড়ে। চারদিক থেকে ওদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার বিশ্বাস হইতেছে না রবিনের মতো এত অসুন্দর একটা ছেলের সাথে পরীর মতো একটা মেয়ে এসেছে। কোনো ছেলে তো রাফিহার সাথে লাইন মারার জন্য উঠে পড়ে লেগেছে। রবিনের কলেজে কোনো বন্ধু নেই, রবিন কারোর সাথে চলাচল করতো না, আর কোনো ছেলেও রবিনকে পছন্দ করতো না, রবিনের সাথে বন্ধু হতে চাইতো না। রবিন রাফিহাকে নিয়ে সোজা অফিসে ঢুকে যায়। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে এখান থেকে ছাড়পত্র নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার রবিনকে খুব ভালো করে চিনে, কারণ রবিন কলেজের একজন মেধাবী ছাত্র ছিল। অফিসের সব কাজ শেষ করে তারা বের হয়। রাফিহা কলেজটা একটু ঘুরে ঘুরে দেখে নেয়। তখন কলেজের একদল বড় ভাই এসে রবিনকে বলে, এই রবিন, মেয়েটা কে রে? ভাই, ওই আমার। রবিনকে থামিয়ে দিয়ে রাফিহা বলে ওঠে, ভাইয়া, আমার স্বামী রবিন। কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা ঢাকাতেই থাকি। আচ্ছা, আমরা তাহলে আসি। এই রবিন, চলো। রবিন রাফিহার কথা শুনে অবাক হয়ে যায়। এই মেয়ে বলে কি, পাগল হয়ে গেল নাকি? আর ওইদিকে বড় ভাইরাও মনে মনে কষ্ট পায়। এত সুন্দর মেয়েটা নাকি রবিনের মতো অসুন্দর একটা ছেলের বউ। রবিন রাফিহার সাথে একটু দূরে এসে বলে, এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের কাছে কেন বলেছো তুমি আমার বউ? আরে তো কি হয়েছে? যদি এটা না বলতাম তাহলে তো ওরা আমাদের পেছনে ঘুরঘুর করতো, আর আমার এসব একদম ভালো লাগে না, তাই বলেছি। বুঝলাম। আচ্ছা, তাহলে চলো, তোমাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে চলে যাব। এই বলে রাফিহাকে নিয়ে যে গেটের দিকে এগিয়ে যাবে, তখন কোথা থেকে সুমাইয়া এসে রবিনকে বলে, কিরে, আবার এসেছিস সেখানে? তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি, আর এখন এই মেয়েটার সর্বনাশ করবি নাকি? আপু, এই ছেলেটা একদম ভালো না, ও একটা চরিত্রহীন। সুমাইয়া এগুলো বলেছে যাতে রাফিহা সুমাইয়ার কথা বিশ্বাস করে রবিনকে অপমান করে সবার সামনে। কিন্তু সুমাইয়া তো জানে না, রাফিহা সব জানে, আর তাদের কাছে প্রমাণ আছে। রবিন সুমাইয়ার কথা শুনে যেই কিছু বলতে যাবে, তার আগেই রাফিহা সুমাইয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, চরিত্রহীন তো তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আরে রবিনের কাছে তোর সব কুকর্মের প্রমাণ আছে, কিন্তু সে বাড়িতে বলে না, তোর মান সম্মান চলে যাবে এই কারণে। এখন আমি বলছি তোর জন্যই, ভালো হয়ে যা, এখনো সময় আছে, মানুষের খারাপ করতে চাইবি না কখনো। আর চিন্তা করিস না, রবিন এখানে থাকতে আসেনি, রবিন এসেছে একবারে বাড়ি থেকে চলে যেতে। এই বলে রাফিহা রবিনের হাত ধরে বের হয়ে যায়। তারপর দুজনে মিলে গ্রামটা একটু ঘুরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদপুর এসে তারা কিছু খেয়ে নেয়, তারপর একটু রেস্ট নিয়ে আবার ঢাকা চলে যায়। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে যায়, তাই বাড়িতে যেয়ে গোসল করে তারা তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রবিন আর রাফিহা কলেজে যেয়ে ভর্তি হয়ে নেয়। কলেজে ভর্তি হয়েছে ঠিক, কিন্তু ক্লাস করে না। তারা সপ্তাহে একদিন কলেজে যায়। রাফিহা আর রবিন আর 5 দিন অফিসে দেখাশুনো করে, বাকি একদিন তারা ঘুরোঘুরি করে সময় পার করে দেয়। এভাবেই রবিনের জীবন চলতেছে। এর ভিতর রাফিহা রবিনের প্রতি অনেক দুর্বল হয়ে পড়তেছে। মানে রাফিহা রবিনকে ভালোবেসে ফেলছে, কিন্তু রবিন এসবের ধারে কাছেও নেই। রবিন তাকে ভালো বন্ধু ভাবে।
রাফিয়া রবিনকে ভালোবেসে ফেলছে এটা রবিনকে জানায় না, তবে কিছু কিছু কাজে বুঝিয়ে দেয়। রবিন বুঝতে পারে, কিন্তু তারপরও রবিন না বুঝার ভান করে থাকে, কারণ রবিন চায় না রাজ্জাক সাহেবের পরে তার সাথে বেইমানি করতে। কারণ রাজ্জাক সাহেব যদি রবিনকে না আনতো এই জায়গায়, তাহলে রবিন হয়তো কোথাও পড়ে মরে থাকতো। এভাবেই রবিনের এখানে 2 বছর পার হয়ে যায়। রবিনের পড়ালেখাও শেষ হয়ে গেছে, কিছুদিন হলো ফাইনাল পরীক্ষা দিয়েছে, ওটার রেজাল্ট দিবে এখন। তো একদিন রাজ্জাক সাহেব আর রাফিহা সহ রবিন রাতের খাবার খাইতেছে। তখন রাজ্জাক সাহেব রবিনকে বলে, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে চাইছো, এতদিন পড়ালেখার জন্য পারো নাই, এখন বলতেছি আমার একটা বন্ধু আছে, সে আর্মি মেজর, তাকে তোমার কথা বলেছি, সে বলেছে রেজাল্ট দিলে তার সাথে দেখা করে ট্রেনিংয়ে যেতে। এখন তুমি কি বলো? বাবা, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমি যদি দেশের সেবা করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। তুমি তাকে বলে দিও, ঠিক আছে? আমি রাজি, কোনো সমস্যা নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাজ্জাক সাহেব তার রুমে চলে যায়। তখন রাফিহা রবিনকে বলে, রবিন, তোমাকে একটা কথা বলার ছিল। আর এভাবে বলার কি আছে, কি বলবে বলো। আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু ভয় হতো যদি তোমাকে আমাকে না ভালোবাসো, তাই বলতে পারিনি। তবে তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমি, আমাকে ফিরিয়ে দিও না রবিন। রবিন যে ভয়টা পেয়েছে সেটাই হয়েছে। রবিন অবাক হয়ে রাফিহাকে বলে, দেখো রাফিহা, তুমি অনেক সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলে দেখলে তোমাকে পছন্দ করবে। কিন্তু তুমি আমার মতো অসুন্দর, আর আমার তো কোনো থাকার জায়গা নেই, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার বাবা যদি আমাকে না জায়গা দিত তাহলে আমি এত ভালোভাবে থাকতে পারতাম না। আমি পারবো না তোমার বাবার বিশ্বাস নিয়ে খেলা করতে, আমি পারবো না তোমার বাবার সাথে বেইমানি করতে, তাই আমাকে মাফ করে দিও। তুমি তোমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবে। এই বলে রবিন আর কিছু শোনার চেষ্টা না করে রুমে চলে আসে। আর অন্যদিকে রাজ্জাক সাহেব রাফিহা আর রবিনের সব কথা শুনে খুব খুশি হয়, কারণ রাজ্জাক সাহেব রবিনকে খুবই পছন্দ করে ফেলছে। তিনি আগেই ভেবে রেখেছে এই ব্যাপারে, কিন্তু তিনি মনে করছে রাফিহা রবিনকে পছন্দ করবে না। এখন দেখে রাফিহা রবিনকে পছন্দ করে, তাই তিনি রাফিহার কাছে যায়, যেয়ে রাফিহাকে বলে, তুই কি রবিনকে সত্যি ভালোবাসিস, নাকি পরে আবার বলবি এমনি সময় কাটানোর জন্য এমন করেছিস? বাবা, আমি সত্যিই রবিনকে ভালোবেসে ফেলেছি। আমি জানি রবিনও আমাকে পছন্দ করে, কিন্তু তোমার জন্য বলে না, কারণ সে সত্যিই চায় না তোমার মনে কষ্ট দিতে। রবিনকে বিয়ে করে তার পাশে সারা জীবন থাকতে পারবি, নাকি পরে বলবি রবিন কালো, রবিন অসুন্দর, তার সাথে থাকতে পারবো না? বাবা, আমি কখনো কাউকে ভালোবাসি না, শুধু রবিনকে ভালোবেসেছি। আর তুমি নিজেই আমাকে বলেছো মানুষের রূপ দেখে নয়, মন দেখে ভালোবাসতে। আমি রবিনের মাঝে সেই ভালো মনটা দেখতে পেয়েছি। শোন, কান্না করিস না, আমি নিজে রবিনের সাথে কথা বলবো। সত্যি বাবা, তুমি রবিনের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে? বলবো। তোমার কোনো চাওয়া পাওয়া তো কখনো অপূর্ণ রাখিনি আমি, আর রবিনকে আমারও খুব পছন্দ। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। লাভ ইউ। এই বলে রাফিহা হাসতে হাসতে তার রুমের দিকে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে রাজ্জাক সাহেব রবিনের রুমে যেয়ে দেখে রবিন চুপ করে বসে বসে কিছু একটা ভাবতেছে। রবিন ভাবতেছে, রাফিয়া যেটা বলতেছে এটা কি ঠিক? হতে পারে ঠিক, কারণ আমিও তাকে পছন্দ করে ফেলছি কিছুটা, কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যে আমাকে ঠাঁই দিয়েছে তার বুকে ছুরি মারতে পারবো না আমি কিছুতেই রাজ্জাক সাহেবের এত বড় সর্বনাশ করব না। দরকার হলে এখান থেকে অন্য কোথাও চলে যাব, কষ্ট হলেও অন্য জায়গায় চলে যাব। রবিন এসব ভাবতেছে, তখন রবিন কারো হাতে ছোঁয়া পায় পিঠে। তাই রবিন পিছনে ফিরে দেখে রাজ্জাক সাহেব। রবিনকে কিছু বলতে যাবে, তার আগে রাজ্জাক সাহেব বলে, আমার মেয়েটা না তোমাকে সত্যি ভালোবাসে, আমি তার বাবা, আমি সব বুঝতে পারি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বাবা হয়ে কিভাবে এটা বলতে পারছি, তাহলে আমি বলবো আমিও তোমাকে অনেক পছন্দ করি। আর আজকে একটু আগেই তোমার কথাগুলো শুনে আরও বেশি পছন্দ করে ফেলেছি তোমাকে। আমি ধন্য হব তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে, কারণ তুমি অনেক দায়িত্ববান, তোমাকে বিশ্বাস করা যায়। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, এতে আমার কোনো আপত্তি নেই, বরং আরও খুশি হব। কিন্তু জীবনটা তোমার, তাই তুমি ঠিক করো কি করবে। আমি তোমার উপর কোনো জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় ওইটা করো। 2 দিন ভালো করে ভেবে আমাকে জানিও, কেমন? আমি এখন আসি, তুমি এখন ঘুমাও, সকালে না হয় এটা নিয়ে ভাববে। রাজ্জাক সাহেব কথাগুলো বলে চলে যায়। আর রবিন পুরো অবাক হয়ে ধপ করে খাটে বসে পড়ে। রবিন ভাবতে শুরু করে, আমি কি শুনলাম? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, বাবা এমন কথা বললো। কিন্তু আমার জন্য যদি রাফিয়ার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়, না দেখি রাফিয়ার সাথে কথা বলে বুঝাতে পারিনি তাকে। এই ভেবে রবিন রাফিহার রুমের সামনে যায়। রবিন ভেতরে ঢুকে রাফিহার সামনে যেয়ে দাঁড়ায়। রাফিহা অবাক হয়ে রবিনকে বলে, আরে তুমি বসো বসো তো,
কি ভাবলে আমাকে বিয়ে করবে তো? দেখো, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে। হুম, সমস্যা নেই, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হুম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। আচ্ছা, তুমি কি পারবে আমার মতো পরিচয়হীন এবং অসুন্দর একটা ছেলের সাথে সারা জীবন কাটাতে? আর আমার তো কোনো বাড়িও নেই যে তোমাকে রাখবো। কে বলেছে তোমার পরিচয় নেই? সময় হলেই সব হবে, আর তুমি তো এখন এই বাড়ির ছেলে, তাহলে এটাই তো তোমার পরিচয়। আর তুমি অসুন্দর, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভালোবেসেছি তোমার মন দেখে। আর কি বললে, তোমার বাড়ি নেই? হ্যাঁ ঠিক, তোমার বাড়ি নেই, কিন্তু হয়ে যাবে। তুমি করবে তোমার রেজাল্ট বের হলে আর্মিতে যোগ দিয়ে, তখন বাড়ি করবে। সব বুঝলাম, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আর্মিতে জয়েন হলে তারপর বিয়ে করতে পারবো। তুমি কি এত সময় অপেক্ষা করতে পারবে? তোমার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাকেই বিয়ে করবে। হুম, কথা দিলাম। যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। হুম, আচ্ছা, এখন একটু জড়িয়ে ধরতে দিবা? তাহলে তুমি খুশি হবে? রাফিহা বুঝতে পারে রবিনের কোনো আপত্তি নেই, তাই রাফিহা রবিনকে জড়িয়ে ধরে শক্ত করে, জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, রবিন, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি মন দিয়ে তোমার কাজ করে যেও, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। তুমি আসলে তারপর তোমাকে বিয়ে করব। দেখো, এখন কান্না করো না। তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে আমি শুধুই তোমার থাকবো, আর কারো হব না। আর আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাইনি তোমার বাবা কষ্ট পাক। এখন তো দেখি তিনিও রাজি, তাহলে আর কোনো সমস্যা নেই। হুম, আমি শুধু তোমার, আর তুমিও শুধু আমার। আচ্ছা, এখন যাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমো। কালকে সকালে আবার দেখা হবে, কেমন? রাফিহাকে ছেড়ে দিয়ে আর কপালে চুমু দিয়ে তারপর রবিন রুমে এসে শুয়ে পড়ে, আর রাফিহাও খুশি মনে শুয়ে পড়ে। পরের দিন সকালে রবিন রাজ্জাক সাহেবকে সব জানানোর পরে সেও খুব খুশি হয়। তার 1 মাস পর রবিনের রেজাল্ট বের হয়। রবিন খুব ভালো রেজাল্ট করে, তারপর আর্মিতে জয়েন করে। সেখানে 1 বছর কেটে যায়। রবিনের কঠিন মনোবলের কারণে রবিন টিকে যায় আর্মিতে। রবিন আর্মিতে জয়েন করার পরে শুভর সাথে তার ভালো বন্ধু হয়ে যায়। রবিন রাফিহার সাথে মাঝে মাঝে এসে দেখা করে যেত, 2-1 দিন করে বাড়িতে থেকে যেত। এভাবে আরও 1 বছর কেটে যায়। তারপর রবিনের বিয়ের জন্য রাজ্জাক সাহেব তার মেজর বন্ধুকে বলে। রবিনও রাজি ছিল এখন করবে, তাই তাদের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। রাফিহা এবং রবিন দুজনেই খুব খুশি হলো। বিয়ের কিছুদিন পর রবিন চেয়েছে সে রাফিহাকে নিয়ে অন্য জায়গায় থাকবে, কিন্তু রাজ্জাক সাহেব যেতে দেন না, তাই রবিন আর চায় না। তবে রবিনেরও বাড়ি আছে এখন, আর রাজ্জাক সাহেবেরও যা সম্পত্তি আছে তা দিয়ে তারা বসে বসে খেতে পারবে। বিয়ের প্রথম বছর রোজ জন্ম নেয়। রোজ জন্ম নেওয়াতে সবাই যেন আরও সুখী হয়ে গেছে। রোজেরও এখন 3 বছর বয়স হয়ে গেল, আর রবিন তার পরিবার থেকে আলাদা হয়েছে এই 8 বছর। এই 8 বছরে রবিন অনেক কান্না করেছে শুধু তার মায়ের জন্য। যাক, সেসব কথা, এত সময় ধরে আপনারা রবিনের অতীত জীবন পড়লেন। এখন আসি গল্পের নতুন মোড়ে। রবিন তার মায়ের কথা মনে করে অনেক কান্না করেছে। তারপর হাত মুখ ধুয়ে আবার শুভর কাছে এসে বলে, কিরে, সবাই তো রেডি, তাহলে এখন যাওয়া যাক। ঠিক বলেছিস, চল তাহলে। তারপর তারা রওনা হয় তাদের গন্তব্যে। বাসে করে যেতেছে সবাই। অনেকজন থাকার কারণে আর প্রয়োজনীয় জিনিস নেওয়ার কারণে বাস নেওয়া হয়েছে। এটা একটা আর্মিদের বাস। রবিন ঘুমিয়ে আছে বাসে, কেউ তাকে ডিস্টার্ব করতেছে না। শুভ সবাইকে বলে দিয়েছে যে যা জিজ্ঞেস করতে চায় শুভকে যেন বলে, রবিনকে যেন কোনো ডিস্টার্ব না করে। রবিনের যখন ঘুম ভেঙে যায় তখন তো চারদিকে চেয়ে চমকিয়ে যায় রবিন। রবিন তাড়াতাড়ি শুভকে বলে, এই শুভ, আমরা কোথায় যাচ্ছি রে? চাঁদপুর ফারাক্কাবাদ বাজারে পশ্চিম মাথায়, সেখানে নাকি আমাদের থাকার ব্যবস্থা করেছে, আর সেখান থেকে প্রতিদিন ট্রেনিংয়ে নামবো। ও, তুই আমাকে আগে বলবি না এই জায়গার কথা? তুই আমাকে জিজ্ঞেস করছস না, তাই বলি নাই। আর সমস্যা নেই, এখানে আমরা কাজে এসেছি, তাই ওটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি জানি তোর এই জায়গা যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো আমাদের চাকরি, যেতে তো হবেই। রবিন তার নিজের জন্মস্থানে এসেছে, তাই রবিন এমন চমকিয়ে গেছে। রবিন কখনোই চাইতো না এখানে আসতে, কিন্তু আজ তার ভাগ্য এখানেই নিয়ে এসেছে। আর শুভ জানে রবিনের বাড়ি চাঁদপুর ফারাক্কাবাদে কোনো এক জায়গায়। রবিন কিছু না বলে শুধু ভাবতেছে কি করবে এখন সে। কি বাড়িতে যেয়ে তার মাকে দেখে আসবে, নাকি মাকে তার সাথে করে ঢাকায় নিয়ে যাবে? আর বাড়ির সবাই বা কেমন আছে? চাঁদপুর শহরটা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে। তার বাবাদের ব্যবসা এখন
কি ঠিকঠাক মতো চলে নাকি তাও জানে না। বাড়ির সবাই কেমন আছে, কি হালে আছে তাও জানে না রবিন। এসব ভাবতে ভাবতে ফরাক্কাবাদ এসে পড়ে তারা। ফরাক্কাবাদ বাজারের হাই স্কুলের বড় মাঠে তাদের বাস থামানো হয়। তারা সবাই আস্তে আস্তে নেমে যায়। রবিন বাস থেকে নেমে দেখে অনেক লোকজন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিছু গ্রাম পুলিশ এসে সবার সাথে কৌশল বিনিময় করে। তারপর সেই গ্রাম পুলিশরা রবিনদেরকে নিয়ে যায় তাদের থাকার জায়গায়। ফারাক্কাবাদ বাজারের পশ্চিম মাথায় যে একটা বড় বাগানের পাশে তাদের থাকার জন্য তাঁবু বানানো হয়। রবিন আর শুভ একটাই তাঁবুতে থাকে। এমনই করে বাকি তাঁবুগুলোতেও দুজন করে আছে। তাদের জন্য আগেই সব ঠিক করে রেখেছে। তারা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। হঠাৎ রবিনের ফোনটা বেজে ওঠে। রবিন ফোন হাতে নিয়ে দেখে রাফিহা কল দিয়েছে। তাই রবিন রাফিহার সাথে একটু কথা বলে ফোন রেখে দেয়। সেই দিন আর কোনো ট্রেনিং হয় না। পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই ব্যায়ামে নেমে যায়। বাজারের বড় মাঠে সবাই ব্যায়ামে ব্যস্ত হয়ে পড়ে। আবার সকাল 10টার সময় হালকা নাস্তা করে নেয়। তারপর আবার একটু দৌড়াদৌড়ি করতে হয়। বিকেলে কিছু সময় একটু রেস্ট নেয়। তারপর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা ফায়ারিং করে। রাতের বেলা ফায়ারিং করার কারণ হলো তখন কেউ রাস্তায় বা তাদের কাছে থাকে না। আর এটাই হলো একটা ভালো সময়, কোনো বিপজ্জনক আশঙ্কা থাকে না। এভাবে 10 দিন কেটে যায়। এই 10 দিনে রবিন ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে তার পরিবারের সব খবর নিয়ে নিছে। বোরহান নাকি সুমাইয়াকে বিয়ে করেছে আরও 7 বছর আগে। তাদের এখনো কোনো সন্তান হয় না। ডাক্তার নাকি বলে দিয়েছে তাদের সন্তান হবে না। সুমাইয়ার সমস্যা আছে তাই। পরিবারের সবাই নাকি জেনে গেছে রবিন কোনো সুমাইয়ার সর্বনাশ করতে চায়নি। সুমাইয়া আর বোরহান নাকি এটা ইচ্ছে করে নাটক সাজিয়েছে রবিনকে বাড়ি থেকে বের করার জন্য। আর এটা সুমাইয়া নিজে স্বীকার করেছে তাদের বিয়ের কিছুদিন পর। পরিবারের সবাই নাকি রবিনকে খুঁজেছে কিছুদিন। আর রবিনের মা নাকি রবিনের যাওয়ার পর থেকে কান্না করে সব সময়। এই 8 বছরে নাকি রবিনের মা খুব অসুস্থ হয়ে গেছে শুধু রবিনের জন্য কান্না করতে করতে। আর বোরহান ও সুমাইয়াও নাকি তাদের সব ভুল স্বীকার করে নিছে। তারা চায় রবিনের কাছে মাফ চেয়ে ভালো হওয়ার জন্য। কিন্তু তারা জানেও না রবিন আদৌ ফিরে আসবে নাকি। হ্যাঁ, রবিন ওই বাড়িতে যাবে, কিন্তু তার মাকে নিয়ে যেতে। রবিন ঠিক করেছে তার মাকে নিয়ে যাবে তার সাথে করে। 11 দিনের কালে রবিন বসে আছে, একপাশে শুভ বসে আছে। আর সবাই রেস্ট নিতেছে। তখন কথা থেকে রবিন এর ভাই বোরহান এসে রবিনকে বলে, রবিন, তুই কেমন আছিস ভাই? এতদিন কোথায় ছিলি তুই? রবিন চেয়ে দেখে তার বড় ভাই, কিন্তু রবিন এখন এদের সাথে কথা বলবে না। তাই রবিন বলে ওঠে, আরে কে আপনি? আর আমার নাম ধরে রাখতেছেন কোন সাহসে? রবিন, আমি তোর ভাই বোরহান। আমি তোকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু পরে বুঝতে পেরেছি আমি কত বড় পাপ কাজ করেছি। আমাকে তুই মাফ করে দে। এখান দিয়ে যাওয়ার সময় তোকে দেখে আমি চিনতে পেরেছি আমি আর এমন কাজ করব না। তুই আমাকে মাফ করে দে ভাই। জানিস বাড়ির সবাইও তোকে খুঁজছে, যখন তোর সত্যি কথা জানতে পেরেছে। আর মা তো শুধু তোর জন্য এখনো কান্না করে। তুই চলে আয়, বিনিময়ে তুই আমাকে যা শাস্তি দিবি আমি সব মাথা পেতে নিব। রবিন সব শুনে তারপরও রাগ দেখিয়ে বোরহানকে বলে, দেখেন, আপনি ভুল ভাবছেন। আমি কোনো আপনার ভাই না, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এই চাচা, এনাকে এখান থেকে বিদায় করুন। আমি এখন একটু ঘুমোবো, কেউ যেন না ডিস্টার্ব করে আমাকে। এই বলে রবিন অন্য জায়গায় যেয়ে বসে পড়ে। আর বোরহান অবাক হয়ে চেয়ে আছে রবিনের দিকে। একটু পরে গ্রাম পুলিশ এসে বোরহানকে তাড়িয়ে দেয়। বোরহান কান্না করতে করতে বাড়িতে চলে যায়। বাড়ির সবাই বোরহানকে দেখে অবাক হয়ে যায়। তখন তার বাবা জিজ্ঞেস করে, কিরে, এভাবে কান্না করছিস কেন? তুই তো ছোট বাচ্চা না, কি হয়েছে বল? ইতিমধ্যে বাড়ির সবাই এক হয়ে গেছে। তখন বোরহান এক এক করে সব কথা সবাইকে বলে দিল। রবিনের সাথে দেখা হয়েছে, কি কি কথা হয়েছে, এইসব শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন রবিনের চাচা বলে, ভাই, আমার মনে হয় রবিনের কাছে মাপ চাওয়া দরকার আমাদের, কারণ আমরা তার উপরে দিনের পর দিন অন্যায় করে এসেছি। রবিনের বাবার মনও তাই চাই রবিনের কাছে মাফ চেয়ে তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে। তখন রবিনের বাবা বলে, তা না হয় করলাম, কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, রবিন কিভাবে আর্মিতে জয়েন হলো? ভাই, হতে পারে কোনো ভালো লোকের কাছে রবিন ছিল, তার হাত ধরে এত দূরে এসেছে। আর রবিনের কাছ থেকে তো জানতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে চল দেখি রবিন আমাদের মাপ পড়ে কি না। তার সাথে যে অন্যায় করেছি আমি তার বাবা হয়ে, মনে হয় না আমাকে সে মাপ করবে। পৃথিবীতে মনে হয় একমাত্র আমি আছি যে তার ছেলেকে আদর তো দূরের কথা, ভালোভাবে কথাই বলি না। ভাই, এসব কথা বাদ দেন। আমরা সবাই ওর সাথে খারাপ ব্যবহার করেছি, এখন দেখি কি হয়। আমরা যাই আগে। আচ্ছা, তাহলে চল। বোরহান, তুই যাবি? বাবা, আমিও যাব, চলো।
তখন সুমাইয়ার মা বলে ওঠে আমিও যাব, কিন্তু রবিনের মা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন রবিনের বাবা বলে, বাড়ির সবাই যাবে, তুমি যাবে নাকি? না, আমি যাব না। আমি কখনো আমার ছেলেকে দেখতে যাব না। সে নিজেই আসবে আমার কাছে। আর আমি খুব ভালো করে জানি রবিন তোমাদের সাথে আসবে না। রবিন এই বাড়িতে আসবে শুধু আমায় নেওয়ার জন্য। যেদিন রবিন আসবে সেদিন আমি রবিনের সাথে চলে যাব। তাই এখন আমার যাওয়ার দরকার নেই। তোমরা সবাই তার সাথে অন্যায় করেছো, তোমরা যাও। একদমে কথাগুলো বলে দিল। রবিনের মার কথা শুনে কেউ কোনো কথা বলল না। সবাই চুপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কেই বা বলবে, তাকে বলার মতো কোনো ভাষাই তো নেই তাদের কাছে। তারা চলে যায় রবিন যেখানে ট্রেনিং করতেছিল সেখানে, কিন্তু তারা রবিনের সাথে কোনো কথা বলতে পারেনি। তারা রবিনকে দেখে চিনতে পেরেছে, রবিনও তাদেরকে দেখেছে, তবুও না দেখার ভান করেছিল। তারা গ্রাম পুলিশকে অনেক করে বলেছে রবিনের সাথে একবার কথা বলে চলে যাবে, কিন্তু রবিন বলে দিয়েছে ট্রেনিংয়ের সময় রবিন কারোর সাথে কথা বলতে পারবে না। তাই ওরা কেউ রবিনের সাথে কথা বলতে পারেনি। তার পরের দিন সকালবেলা রবিন বসে আছে তাঁবুর কাছে। তখন আবার রবিনের বাড়ির লোক আসে। তারা সবাই রবিনের সামনে যেয়ে দাঁড়ায়। রবিন মাথা তুলে তাদেরকে দেখে বলে, কি চাই? কেন এসেছেন? কোনো দরকার? রবিনের এমন কথাই সবাই একটুও অবাক হয় না, কারণ তারা জানে রবিন এমন ধরনের কথা বলবেই। রবিনকে তারা যে কষ্ট দিয়েছে এসব রবিন বলতেই পারে, এটা অবাক হওয়ার কিছুই নেই। তখন রবিনের বাবা রবিনকে বলে, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি, তুই জানিস? কি কি বলছেন আপনি? আমাকে কেন খুঁজতে যাবেন? আজব তো। বাবা, তোর সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। তুই আমাদের সবাইকে মাফ করে দে, আর না হলে তুই আমাদের যে শাস্তি দিতে চাস তা আমরা মাথা পেতে নিব। রবিন ওদের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ওরা রবিনের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রবিনের দিকে। তখন রবিন সবাইকে বলে ওঠে, শুনেন আপনারা, আমি আপনাদের কারো উপর কোনো রাগ অভিমান নেই, কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল তা ভুলে গেছি। তাই আপনারা এখন চলে যান, আমার সাথে আপনাদের কোনো পরিচয় নেই। রবিনের এমন ধরনের কথা শুনে সুমাইয়ার কান্না করতে করতে রবিনের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, রবিন প্লিজ, আমরা আমাদের সব ভুল বুঝতে পারছি, এখন আমাদের সাথে চলো। জানো, তোমার সাথে এমন অন্যায় করার কারণে মনে হয় আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না। আচ্ছা, আমাদের কি মাফ করে দিয়ে আবার বাড়িতে আসতে পারবে না তুমি? কান্না করতে করতে রবিনের পায়ে জড়িয়ে। রবিন পা ছাড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী গলায় বলে, আমি বললাম না আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন দাঁড়িয়ে আছেন এখনো? যান এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রবিনের এমন কথা সবাই একটু ভয় পেয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে সবাই হতাশ হয়ে বাড়ি চলে যায়। তারা যাওয়ার পরপর রবিনের ফোনে রাফিহা কল দেয়। রবিন রাফিহার কল পেয়ে কল ধরে বলে, কেমন আছো? খেয়েছো কিছু? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর তুমি কিছু খেয়েছো? ভালো আছি, আর খাবো একটু পরে। আমার সোনা পাখি কোথায়, কি করে? বাবার সাথে বসে বসে কার্টুন দেখতেছে। জানো, আজকে না আমার পরিবারের সবাই আমার কাছে এসেছে। রাফিহা জানে রবিন যে এখানে এসেছে কাজের জন্য। রবিন নিজেই বলেছে। তখন রাফিহা বলে, তাই নাকি? তো এসে কি বললো? তারা এসে তারপর কি কি হয়েছে সব বলে দিল। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, মাকে নিয়ে আসবেন আসার সময়? একবার যখন এসেছি এখানে, তাহলে মাকে নিয়েই ফিরবো আমার সাথে করে। তাই করো। আমারও মায়ের আদর পেতে খুব ইচ্ছে করে। আমার তো মা সেই ছোটবেলায় মারা গেছে। আবার সেই কথা মনে করে মন খারাপ করতেছো কেন? আমি মাকে সাথে করে নিয়ে আসবো তো বলেছি। এইভাবে আরও কিছু কথা বলে কল কেটে দেয় রবিন। আর অন্যদিকে রবিনের পরিবারের সবাই বাসায় যাওয়ার পরে রবিনের মা তাদেরকে বলে, কি এমন হতাশ হয়ে ফিরে এলে? আসলে তোমরা বদলিয়েছো ঠিক, কিন্তু তোমরা ছেলেটার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। রূপ দেখে মানুষকে বিচার করতে নেই। আমি সত্যি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানি না রবিন কখনো আমাকে মাফ করবে কি না। রবিন আমাকে মাফ না করলে যে আল্লাহও আমাকে মাফ করবে না। এই বলে আব্দুল কাদির কান্না করতে করতে তার রুমে চলে যায়। পুরুষ মানুষ কান্না করে না, তারা তখনই কান্না করে যখন তারা অনেক বেশি কষ্ট পায় বা অনেক দামি কিছু হারিয়ে ফেলে। বাকিরা সবাইও মন খারাপ করে যার যার রুমে চলে যায়। রবিনের মা রুমে যেয়ে দেখে আব্দুল কাদির রবিনের একটা ছবি হাতে নিয়ে কান্না করতেছে। তখন তিনি যেয়ে তার পাশে বসে বলে, আমি জানি তুমি
তোমার কাজের জন্য অনুতপ্ত, তাই বলি কি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার সন্তান তোমার বুকে ফিরে আসে। মন থেকে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না। তাই করব। আমি বুঝতে পারিনি রবিনকে আমি বাবা হয়ে কি করলাম তার সাথে। আমার নিজের উপর এখন ঘৃণা লাগতেছে। রবিনের মা আব্দুল কাদিরকে আরও কিছু সময় বুঝিয়ে নেয়। এভাবে আরও 4 দিন কেটে যায়। এর ভিতর রবিন একবারের জন্যও তার বাড়িতে যায় না। আর রবিনের বাবাও নামাজ পড়ে আর সন্তানের জন্য কান্না করে সব সময়। তার পরের দিন সকালবেলা আজকে সবাই আবার ঢাকা চলে যাবে। রবিন শুভকে বলে সবাইকে ঢাকায় পাঠিয়ে দিছে শুভর সাথে করে। রবিন চায় না। রবিন গ্রাম পুলিশদেরকে বলে একটা গাড়ি ঠিক করছে, ওটাতে করেই সে ঢাকায় যাবে, সাথে তার মাকে নিয়ে যাবে। তাই রবিন গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে চলে যায়। তারপর এক জায়গায় গাড়িটা রেখে সে তার সেই চিরচেনা বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ে। কিছু সময় পর দরজা খুলে দেয় কেউ একজন। তিনি দরজা খুলে রবিনকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে হলো রবিনের মা। রবিনও তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর ভিতর বাড়ির সবাই বের হয়ে এসেছে। রবিনের চাচি সবাইকে বলে এসেছে রবিন আসছে বাড়িতে। রবিনের মা রবিনকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছোস বাবা? মা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তুই চলে যাওয়ার পর ভালো ছিলাম না, এখন আবার ভালো লাগছে। আমি সব সময় তোমার কাছে থাকবো এখন থেকে। আচ্ছা, সেই 8 বছর আগের চিঠিটা কি তুমি পেয়েছো মা? পেয়েছি বাবা, আর আমি সেদিন থেকেই তোর অপেক্ষায় আছি। সবাই অবাক হয়ে আছে কিসের চিঠির কথা বলতেছে ওরা এটা নিয়ে। তখন রবিনের বাবা বলে ওঠে, কিরে ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আসিস কেন? আর কিসের চিঠির কথা বলতেছিস তোরা? সরি, আমি অন্যর বাড়িতে পা রাখতে চাই না। আর কিসের চিঠি তা না হয় মা নিয়ে আসলেও দেখো। মা, চিঠিটা এনে ওদেরকে দিয়ে তুমি আমার সাথে চলো এখন। তোর মা যাবে? মানে কোথায় যাবে? আমার মাকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। কেন, কোনো সমস্যা যেতে? তোর মা যদি তোর সাথে যেতে চায় তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আর কোনো সময় পারলে এই বাবাকে মাফ করে দিয়ে এই বাড়িতে চলে আসিস। এই বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির ছাদে চলে যায়। আর এইদিকে রবিনের মা রেডি হয়ে নেয়, বাড়ির সবাইকে বলে ছাদে যায়। যেয়ে দেখে আব্দুল কাদির বসে বসে কান্না করতেছে। তখন রবিনের মা তার কাছে যেয়ে বলে, তুমি এত ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। আমি রবিনকে সব বুঝিয়ে বলবো। এখন রবিনকে কিছু বলা যাবে না। আমি তার সাথে যেয়ে তাকে সব বুঝিয়ে বললে সে সব বুঝতে পারবে। রবিনের মা ও এখন চান তারা আবার এক হয়ে বসবাস করতে। সবার মুখে হাসি দেখতে চাই তিনি। রবিনের মা রবিনের বাবার সাথে আরও কিছু সময় কথা বলে নিচে নেমে যায়। তারপর তিনি চলে যায় রবিনের সাথে। বাড়ির সবাই তাদেরকে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা শুনেনি। আসার সময় ওই চিঠিটা ওদেরকে দিয়ে এসেছে। দিয়েই এখন কি হবে? দীর্ঘ জার্নি করার পরে রবিনদের গাড়ি এসে থামে রাফিহাদের বাড়ির সামনে। রবিন নেমে তার মাকে নামায়, তারপর গাড়িটাকে বিদায় দিয়ে দেয়। তারপর তার মাকে নিয়ে বাড়ির সামনে যেয়ে কলিং বেলে চাপ দেয় রবিন। কিছু সময় পর রাফিহা এসে দরজা খুলে দেয়। রাফিহা আগে থেকেই রবিনের মাকে চিনে, রবিনের কাছ থেকে ছবি দেখেছে, তাই রবিনের কিছু বলা লাগে না। তার আগেই রাফিহা রবিনের মায়ের পায়ে সালাম করে নেয়। রবিনের মা অবাক হয়ে যায়। অবাক হয়ে রবিনকে বলে, কিরে এটা কে? মা, আসলে ও আমার... লজ্জা পেয়েছে তাই কিছু বলতে পারেনি। তখন তার মা বলে, থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি। মা, তোমার নাম কি? জি, আমার নাম রাফিহা। বাহ, আমার ছেলের পছন্দ আছে দেখছি। মা, আপনি ভেতরে আসেন। তারপর তারা ভিতরে ঢুকে যায়। এমন সময় উপর থেকে রোজ আর রাজ্জাক সাহেব নিচে নামতে থাকে। রোজ রবিনকে দেখিয়ে বাবা বলে জোরে ডাক দিয়ে ওঠে। রবিন ও মেয়েকে কোলে তুলে নেয় তাড়াতাড়ি। কোলে নেওয়ার পরে মেয়েকে অনেকগুলো চুমু খায় রবিন। রোজ রবিনকে বলে, বাবা, আমার জন্য কি এনে তো দাও। রবিন রোজকে কোল থেকে নামিয়ে একটা চকলেট বক্স হাতে দেয়। রোজ ওটা পেয়ে খুব খুশি হয়ে যায়। রোজ খুশি হয়ে তার মায়ের কাছে মানে রাফিহার কাছে চলে যায়। তখন রবিন রাজ্জাক সাহেবের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেন। তারপর রবিন তার মাকে নিয়ে রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে আবার নিচে নেমে যায়। নিচে নামার পরে রবিনের মা রবিনকে বলে, বিয়ে করে ফেললি তাহলে? যাক, ভালো করেছিস। বৌমাও দেখতে খুব ভালো। আচ্ছা, তোর মেয়ের কি নাম রেখেছিস? মা, ওর নাম রোজ। আর এটা হলো রাফিহাতের বাড়ি। রাফিহা আমাকে পছন্দ করেছে প্রথমে। বাবাও এতে কিছু মনে করেনি, তাই আমাদের বিয়ে হয়ে যায় আমার মতামত নিয়ে। রবিন তার মাকে সোফায় বসিয়ে রোজকে কোলে করে নিয়ে এসে রবিনের মায়ের পাশে বসে। তখন রোজ রবিনের মায়ের দিকে তাকিয়ে রবিনকে বলে, বাবা, এটা কে? রবিনের মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, এটা তোমার দাদু লাগে, যাও তার সাথে যে কথা বলো তুমি। কোল থেকে নামিয়ে দিয়ে বলল। রোজ তার দাদুর কোলে উঠে তার দাদুকে বলে, দাদু,
তুমি এতদিন কোথায় দিলে? আমাদের এখানে কেন আছো নাকি? এখন তো এসেই গেছি, আর যাব না তোমাকে ছেড়ে। তোমার সাথে এখানেই থাকবো, কেমন? ঠিক আছে দাদু, তুমি আমাতে প্রতিদিন গল্প শোনাবে তো? আমাতে আদর করবে তো? দাদু, সব করব। তোমাকে অনেক আদর করব, গল্প শোনাবো। এভাবে সবাই আরও কিছু সময় কথা বলে নেয়। রাতের বেলা খাবার টেবিলে বসে আছে সবাই, আর রাফিহা সবাইকে খাবার পরিবেশন করে দিতেছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসে। রোজ তার দাদুর রুমে চলে গেছে, সে নাকি তার দাদুর কাছে থেকে গল্প শুনবে। রবিন রুমে আসার কিছু সময় পর রাফিহা রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর খাটে এসে রবিনকে বলে, জানো, আজকে না আমি অনেক খুশি। আমার নতুন মা পেয়েছি তাই। আমার কাছে অনেক ভালো লাগতেছে মাকে আমার সাথে করে নিয়ে আসতে পেরে। রবিন রাফিহার পাশে বসে রাফিহা রবিনের হাত ধরে কাঁধে মাথা রাখে। রবিন একটু মুচকি হাসি দেয়। রাফিহা রবিনকে বলে, তুমি সত্যিই অনেক ভালো। তোমাকে আমি সত্যিই অনেক ভালোবাসি আর সারা জীবন ভেসে যাব। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি। তারপর তারা আরও কিছু সময় ভালোবাসার কথা বলে শুয়ে পড়ে। রাফিহা আজ রবিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। রবিনও তাকে পরম যত্ন করে আগলে রেখেছে। পরের দিন সকালবেলা রবিনের ঘুম ভেঙে যায়। চেয়ে দেখে রাফিহা এখনও ঘুমিয়ে আছে। রবিন রাফিহাকে সরিয়ে উঠতে চাইলে রাফিহা রবিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের ঘোরে রবিনকে বলে, কি হয়েছে? এমন করতেছো কেন? আরও একটু ঘুমাও। কতদিন পর তোমার বুকে একটু মাথা রাখার সুযোগ পেয়েছি। রবিন রাফিহার কথা শুনে আর ওঠার চেষ্টা করে না। রাফিহার কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। তাই রবিন রাফিহার মায়াবী মুখটা দেখতে লাগলো। আরও কিছু সময় রাফিহা ঘুমায়। তারপর চোখ খুলে দেখে রবিন তার দিকে তাকিয়ে আছে এক মনে। তখন রাফিহা রবিনকে বলে, কি দেখো এমন করে? আমার পাগলিটাকে দেখছিলাম একটু। তারা এমন করে দুষ্টুমি করতে করতে শোয়া থেকে উঠে বসে দুজনে ফ্রেশ হয়ে নেয়। তারপর রাফিহা রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে যেয়ে দেখে রবিনের মা রান্না করতেছে আর কাজের লোক তাকে সাহায্য করতেছে। রাফিহা অবাক হয়ে যায়। রাফিহা কোনো কথা না বলে আস্তে আস্তে রবিনের মায়ের পিছনে যেয়ে দাঁড়ায়। তারপর রাফিহা রবিনের মাকে পিছন থেকে গলায় জড়িয়ে ধরে বলে, কি করতেছো মা? তুমি কেন রান্নাঘরে আসতে গেলে? আরে তুমি এভাবে কেউ আচমকা জড়িয়ে ধরে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো। ঠিক আছে, আর করব না। আচ্ছা, তোমাকে কে বলেছে রান্নাঘরে আসতে? আমি আছি তো। আমি থাকতে আমার মা কেন কষ্ট করবে? ছেলেটা কত বড় হলো, আমার হাতের রান্না খায় না। তাই ভাবলাম আজকে না হয় আমি রান্না করি। আর সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, এসব কোনো ব্যাপার না। রাফিহা ও মুচকি হেসে আর কিছু বলে না। তারপর রবিনের মা আর রাফিহা মিলে একসাথে রান্না করে আর তারা কথা বলতে থাকে। অন্যদিকে রবিন রোজ যে ঘরে ঘুমিয়েছে ওখানে যেয়ে দেখে রোজ শুয়ে আছে। রবিন রোজকে খুব যত্ন করে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর রবিন রোজকে ফ্রেশ করিয়ে কোলে করে নিচে নেমে যায়। নিচে নামার পরে রবিন রাফিহাকে ডাক দেয়। রাফিহা এসে রবিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রবিন রাফিহাকে বলে রোজকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর রোজকে নিয়ে কিছু সময় ঘুরোঘুরি করে আবার বাসায় চলে আসে। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রবিন তো তার মায়ের হাতের রান্না খেয়ে পুরো খুশি হয়ে গেছে। এত বছর পর মায়ের হাতের রান্না, সে আগের মতোই স্বাদ আছে এই হাতে। কেটে যায় আরও একটি বছর। সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। সবার আনন্দের মনে হয় শেষ নেই। এর ভিতর রবিনের মা রবিনকে অনেকবার বাড়ির কথা বলেছে, কিন্তু রবিন প্রতিবার ওই চুপ করেছিল। একদিন রবিন গিয়েছে তাদের সেনানিবাসে কার্যালয়ে, আর রাজ্জাক সাহেব তার অফিসে গিয়েছে। তখন বাড়িতে রবিনের মা আর রাফিহা। এমন সময় তাদের বাড়ির টেলিফোনে কল আসে। রাফিহা কল ধরে, কিন্তু চিনতে পারেনি রাফিহা কে কল দিয়েছে। তখন ওপাশ থেকে বলে, তুমি কে? আর এটা রবিনের বাড়ির নাম্বার না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর রবিন তো এখন বাড়িতে নেই। আমি রবিনের চাচা বলতেছি। আচ্ছা, রবিনের মা আছে? রাফিহা আর কথা না বাড়িয়ে রবিনের মাকে বলে, মা, রবিনের চাচা ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চাই। রবিনের মায়ের কাছে ফোনটা দিয়ে বলে। রবিনের মা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরে বলে, হ্যালো, আমি রবিনের মা বলছি। ভাবি, আমি রবিনের চাচা। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালোই আছি, আপনারা সবাই কেমন আছেন? ভাবি, আমরা ভালো আছি, কিন্তু ভাই ভালো নেই। কি হয়েছে ওনার? আপনারা যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাই শরীর খারাপ ছিল। আজকে সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই এখন চাঁদপুর হসপিটাল নেওয়া হয়েছে। কি বলেন এইসব? এখন কেমন আছে? ডাক্তার বলেছে আরও ভালোভাবে চিকিৎসা লাগবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
ও আচ্ছা, তাহলে ঠিক মতো চিকিৎসা করতে থাকেন আপনারা, আমি দেখছি রবিনকে বলে। এই বলে কল কেটে দেয় রবিনের মা। আর চিন্তিত হয়ে বসে পড়ে। তখন রাফিহা বলে, কি হলো মা? কার কি হয়েছে? রবিনের বাবা অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে তো যে দেখে আসার দরকার। কি বলো তুমি? আমরা যে কি করব, রবিন যাওয়া লাগবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি করতে পারবে? মা আপনি বলেন কি করতে হবে, আমি করে দেব, সমস্যা নেই। তুমি কি রবিনকে রাজি করাতে পারবে তার বাবার কাছে যাওয়ার জন্য? জানো, ওরা সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত। তারা চায় রবিন আবার তাদের মাঝে ফিরে যাওয়ার জন্য। ঠিক আছে মা, আমি রাতে রবিনকে বুঝিয়ে বলবো। আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখেন। সেদিন রাতে রবিন শুয়ে আছে আর রোজ পাশে ঘুমিয়ে আছে। তখন রাফিহা এসে রবিনের বুকে শুয়ে রবিনকে জড়িয়ে ধরে। রবিন রাফিহাকে তখন জিজ্ঞেস করে, কি হলো এভাবে এসেই শুয়ে পড়লা যে? আমার বরের বুকে আমি শুয়ে আছি, কোনো সমস্যা তোমার? না মহারানী, কোনো সমস্যা নেই। তুমি সারা জীবন এখানে শুয়ে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তা বলে বোঝাতে পারবো না। যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে তো? করো। আমি রাখবো পাগলি, তোমার সব কথা আমি রাখতে রাজি আছি, শুধু তোমাকে ছেড়ে দিতে পারবো না। আসলে তোমার বাবা খুব অসুস্থ, তাকে চাঁদপুর হসপিটালে নেওয়া হয়েছে। আমি চাই তুমি আগের সব কিছু ভুলে যে সবাইকে নিয়ে আবার বাঁচতে শিখো। কি বলছো তুমি? ওরা আমার সাথে কি করছে তুমি তো সব জানো, তাহলে কিভাবে বলো এসব তুমি? দেখো, মানুষ ভুল করে, তাই বলে কি তাদের মাপ করে দেওয়া যায় না? আর তারা তো তোমার কাছে মাপ চেয়ে নিয়েছে, তাহলে আর কি চাই তোমার? আমি এত কথা শুনতে চাই না, তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো, এটাই চাই আমি। বুঝলাম। আচ্ছা আমি ভেবে দেখবো নি, ওকে? ভেবে দেখো আর চাই দেখো, উত্তর কিন্তু সঠিক চাই আমি। মানুষ মাত্রই ভুল, আমাদের কাজ হচ্ছে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে সঠিক পথে আনা। ঠিক আছে পাগলি, আমি ভেবে দেখবো, কেমন? এখন তুমি ঘুমো, আমিও ঘুমাবো। তারপর রাফিহা রবিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আর রবিন ভাবতে থাকে কি করবে এখন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তা রবিন নিজেও জানে না। সকালে রবিনের ঘুম ভেঙে যায়। রবিন চেয়ে দেখে তার দুই কলিজা তাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে ঘুমাইতেছে। তাই রবিন কিছু না বলে চুপ করে আছে। অনেকক্ষণ পরে রাফিহার ঘুম ভেঙে যায়। রাফিহা দেখে রবিন চুপ করে আছে আর তাদেরকে দেখতেছে। তখন রাফিহা রবিনকে বলে, তুমি কখন উঠলে আর এভাবে তাকিয়ে আছো যে? আমার তো আরো অনেক আগেই ঘুম ভেঙেছে, কিন্তু তোমরা দুজন আমাকে যেভাবে ধরে রেখেছো তাই আর উঠিনি। এটা বলার সাথে সাথে রাফিহা রবিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিক করে হেসে দেয়। আর রাফিহা রবিনকে বলে, ওরে আমার পাগল রে, তোমার খুব কষ্ট হয় আমাদের নিয়ে, তাই না? কি বলো তুমি? তোমরা হলে আমার কলিজা, তোমরা আমার বুকে ভাবে সারা জীবন থাকলে আমি কিছু বলবো না। বুঝলাম পাগল। আচ্ছা, ওটা কি ভাবলে? অনেক ভেবে বুঝলাম যে আমার পাগলিটা যা বলেছে সব ঠিক বলেছে। যাও রোজ, কে জাগিয়ে তোলো আর মাকে বলো রেডি হতে। তোমরাও রেডি হয়ে নিও, তার আগে চলো নাস্তা করে নিই। আই লাভ ইউ, তুমি খুব ভালো। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রাফিহার বাবাও যাবে সেখানে। সবাই রেডি হওয়ার পরে নিচে নেমে যায়। রবিন ফোন করে হসপিটালের নাম জেনে নিয়েছে। তারপর গাড়ি বের করে রবিন নিজে ড্রাইভিং সিটে বসে যায়। রবিনের পাশে রাজ্জাক সাহেব বসেছে আর পিছনের সিটে আছে রবিনের মা রাফিহা আর রোজ। গাড়ি চলতেছে তার আপন গতিতে আর গাড়ির ভিতরে চলতেছে সবার কথাবার্তা। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পরে তারা এসে পৌঁছে যায় চাঁদপুর শহরে। সেখান থেকে হসপিটালে চলে যায়। বাহিরে রবিনের চাচা দাঁড়িয়েছিল রবিনদের জন্য। তিনি রবিনকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তিনি কিছু বলার আগেই রবিন বলে ওঠে, হ্যাঁ, কেমন আছেন চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা চলো ভিতর যাওয়া যাক, আগে সেখানে যে সবার সাথে পরিচয় করিয়ে দিব তোমাদের। তারপর সবাই রবিনের চাচার সাথে ভিতরে যায়। সেখানে যাওয়ার পর রবিন দেখে সুমাইয়া, বোরহান ও রবিনের চাচি দাঁড়িয়ে আছে একটা রুমের বাহিরে। আর ওই রুমেই রবিনের বাবা আছে। রবিন যেয়ে সবার সাথে ওই রুমে ঢুকে যায়। তারপর তার বাবার সাথে কথা বলে। রবিন তার বাবাকে বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব, সেখানে তোমার চিকিৎসা করাবো আমি। বাবা তুই আমাকে মাফ করে দে। আমি বাবা হয়ে তোকে কখনো ভালোবাসিনি, বরং দিনের পর দিন তোকে কটু কথা বলেছি। বাবা সেই সব আগের কথা, আমি চাই না আগের কথা এখন মনে করতে, তাই ওইসব কথা বাদ দিয়ে আমরা আবার নতুন করে বাঁচবো। ঠিক বলেছিস বাবা, আমি আগের সব কথা ভুলে তোকে বুকে নিতে চাই।
সেখানে সবাই আরও কিছু সময় কথা বলে ডাক্তারকে ডেকে রবিন তার বাবাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে। এতে ডাক্তারও আপত্তি করে না, তাই সেদিন ওই সব কিছু ঠিকঠাক করে রবিন তার বাবাকে ঢাকায় নিয়ে যায়। আর বোরহান, সুমাইয়া, আব্দুল, হারুনা, রবিনের চাচি তারাও তাদের বাড়িতে চলে যায়। তারা পরের দিন সবকিছু গুছিয়ে ঢাকা যাবে রাজ্জাক সাহেবের বাসায়। রবিন তার বাবাকে ঢাকায় নিয়ে বড় এক নামকরা হসপিটালে ভর্তি করায়। পরের দিন রবিনের ভাই আর চাচারা সবাই চলে আসে ঢাকায়। সবাই রোজকে পেয়ে ভীষণ খুশি হয়। সুমাইয়া তো রোজকে দেখেই আদর করতে থাকে। 1 মাস পর রবিনের বাবা এখন ভালো হয়ে গেছে, আর তারা সবাই এখন একসাথে থাকবে বলে ঠিক করেছে। রবিনের পরিবার গ্রাম থেকে একেবারে ঢাকায় চলে আসবে, তাদের দোকান বিক্রি করে দিবে, আর ঢাকায় বড় চেয়ে একটা দোকান ঠিক করেছে। ওটাই এখন থেকে রবিনের বাবা, চাচা আর বোরহান চালাবে। তাই বোরহান, সুমাইয়া, আব্দুল, হারুন ও রবিনের চাচি আবার গ্রামে যায়। সেখানে যেয়ে দোকান বিক্রি করে দিবে আর বাড়ির সব কিছু গুছিয়ে রেখে আসবে। তারা চলে যাওয়ার কিছুদিন পর রবিন রাজ্জাক সাহেবকে বলে, বাবা, আমার মনে হয় এখন নিজের বাড়িতে চলে যাওয়া দরকার। রবিনের ঢাকা শহরে নিজের বাড়ি আছে আর ওটার কথাই বলছে। কেন বাবা, এখানে থাকলে কি সমস্যা? না মানে বাবা, এখন তোকে তো আমার পুরো পরিবার আমার সাথে থাকবে, তাই এখন মনে হয় নিজের বাড়িতে চলে যাওয়া দরকার। কি বলো তুমি? ওরা তোমার পরিবার, আর আমি কি তোমার কেউ না? শোনো, এই সব কিছু আমার মেয়ের, আর আমার মেয়ের মানে তোমার, তাই তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার মেয়েকে নিয়ে আমার সামনেই থাকো, আর তোমার পরিবারও থাকবে। তা না হয় বুঝলাম, কিন্তু লোকজন কি বলবে যদি পরিবার নিয়ে এখানে থাকি? তুমি লোকের কথা শুনবে না, আমার কথা শুনবে। তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো, তুমি খুব ভালো করেই জানো লোকজনের কথা শুনতে নেই। নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটা করো। যদি রাজ্জাক সাহেব আমাকে এত দূর পর্যন্ত না আনতো, তাহলে তো আমার আজ বাড়ি গাড়ি কিছুই থাকতো না। আর আজ যদি তার কথা না রাখতে পারি, তাহলে আমি অনেক বড় স্বার্থপর হয়ে যাব। আমি রাজ্জাক সাহেবের কথা রাখবো। লোকজন যা বলার বলুক, লোকজনদেরকে তো কাজই এটা মানুষের নামে গুণগান করা। আমার পরিবার এখানে না থাকতে চাইলে তাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেব। এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব মাত্র 2 মিনিটের। বাবা, আমি থাকবো এই বাড়িতে, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার মেয়েকে নিয়ে এখানেই থাকবো। এতে লোকজন যা বলার বলুক, তাদের কথায় কান না দিলেই হবে। আমি জানতাম তুমি যা করবে ভেবেচিন্তে ভালোটাই করবে। ঠিক আছে, আমি এখন যাই, ঘুম পাচ্ছে খুব। তোমরাও যেয়ে ঘুমিয়ে পড়ো। রাজ্জাক সাহেব চলে যাওয়ার পরে রবিন উঠে তার মা বাবার রুমে যায়, আর রাফিহা রোজকে নিয়ে তাদের রুমে চলে যায়। রবিন রুমের সামনে যেয়ে বলে, মা, আসতে পারি? আয় বাবা, তোর আবার অনুমতি কিসের? আয় ভিতরে এসে বস। রবিন ভিতরে ঢুকে দেখে তার বাবা মা বসে আছে। রবিনও যেয়ে তাদের পাশে বসে পড়ে, তারপর তাদেরকে বলে, মা বাবা, তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, পারবে দিতে? তোকে কখনো কিছু দিতে পারিনি, এখন কি চাস বল, আমি তোর ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত আছি। বাবা, তোমরা কি আমার সাথে এই বাড়িতে থাকবে নাকি অন্য বাড়িতে থাকবে? যদি অন্য বাড়িতে থাকতে চাও তাহলে আমার বাড়ি আছে, ওখানে থাকতে পারো। তবে আমি চাই তোমরা আমার সাথে এই বাড়িতে থাকো। এখন তোমাদের কি ইচ্ছে বলো। এখানে থাকলে যদি ওদের অসুবিধা হয় তাহলে? না, সে নিজেই বলেছে এখানে থাকার জন্য, আর আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর তোর কাকার সাথে কথা বলবো, তারা যদি এখানে থাকে তাহলে থাকবে, আর না থাকলে অন্য বাড়িতে উঠবে। তবে আমি তোর সাথেই থাকবো, তোর মাকে নিয়ে। ঠিক আছে বাবা, তাহলে কাকার সাথে তুমি ফোনে কথা বলে নাও, আমি যাই। এই বলে রবিন তার রুমে চলে যায়। আর তার বাবা তার কাকার কাছে তখনই ফোন দিয়ে সব বলে। তারাও নাকি রবিনকে ছেড়ে যাবে না, তাই এই বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায় তারা। রবিন রুমে যেয়ে দেখে রোজ তার মায়ের সাথে দুষ্টুমি করতেছে। রবিন যাওয়ার পরে রাফিহা রবিনকে বলে, দেখো আমাদের রোজ কি পাকনা পাকনা কথা বলে। কি বলে আমার মামুনিটা? দেখি, বাবার কাছে বলো। বাবা বাবা, আমাকে একটা তেলে বাবু এনে দাও না, আমি তাতে তারা দিন তেলা তব্বো। রবিন তো মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। মেয়ে বলে কি? রাফিহার দিকে তাকিয়ে দেখে মিটিমিটি করে হাসতেছে। রবিন রোজকে বলে, মা, তোমাকে এসব কে বলতে বলেছে? তুই বলেনি বাবা, পাতে বাতায় তামিয়া তোতো বায়াতে তাতে প্রতিদিন তেলা তরে আমি দানালা দিয়ে দেখি। বুঝলাম। তোমাকে ছেলে বাবু এনে দিলে খুশি হবে তুমি? বাবা, চুচি হব, আর আমি তার সাথে প্রতিদিন খেলা করব। আচ্ছা, তুমি ঘুমো। ছেলে বাবু আনতে হলে তোমার মায়ের সাথে মিটিং করা লাগবে। সাথে সাথে রাফিহা চোখ মুখ লাল করে রবিনের দিকে তাকায়, কিন্তু কিছু না বলে রোজকে ঘুম পাড়াইতে নিয়ে যায়। আর রবিন বারান্দায় বসে বসে মোবাইল টিপতে থাকে। কিছু সময় পর রাফিহা এসে রবিনের গলা জড়িয়ে ধরে বলে, কি করছো? চলো ঘুমাবে এখন।
রোজ কি বললো মনে আছে তোমার? তোমার খুব শখ হয়েছে মনে হয়। শখ তো সবসময় হয় বউ, তুমি তো বুঝো না। আমি বুঝি না তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। রবিন কিছু বুঝে ওঠার আগেই রাফিহা এসে রবিনের কোলে বসে পড়ে। তারপর রবিনকে কিস করতে থাকে। রবিনের পুরো মুখে চুমু খেয়ে রাফিহা বলে, এখন চলো ঘুমাবে, তোমার তো আবার সকালে অফিসে যেতে হবে। ঠিক আছে চলো, তবে আমারটা কিন্তু পরে পেয়ে যাবে। রাফিহা মুচকি হাসলো, কিছু বলল না। তারপর তারা দুজনে যেয়ে শুয়ে পড়ে। এখন প্রতিদিন রাফিহা রবিনের বুকে মাথা রেখে ঘুমায়। পরের দিন সকালে রাফিহার আগে ঘুম ভেঙে যায়। রাফিহা দেখে রবিন ঘুমিয়ে আছে। রাফিহা রবিনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রবিনের ঘুম ভেঙে দেখে রাফিহা তার দিকে তাকিয়ে আছে। রবিন রাফিহাকে জড়িয়ে ধরে আরো কাছে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর দুজনে কিছু সময় দুষ্টুমি করে উঠে যায় শোয়া থেকে। রোজকে জাগিয়ে তুলে ফ্রেশ হয়ে নেয়। রাফিয়া চলে যায় নাস্তা রেডি করার জন্য। আর রবিন রোজের সাথে টিভি দেখতেছে। খানিক সময় পর রাফিয়া ডাক দেয় নাস্তা করার জন্য। তাই সবাই মিলে নাস্তা করে নেয়। 5 মাস পর রবিন, রাফিহা, রবিনের মা বাবা, বোরহান, সুমাইয়া, রবিনের চাচা চাচি, রাজ্জাক সাহেব আর রোজ, তারা সবাই এখন একসাথে থাকে একই বাড়িতে। সুমাইয়া আর বোরহান রোজকে খুব ভালোবাসে। তাদের কোনো সন্তান না হওয়ার কারণে রোজকে তাদের সন্তানের মতো ভাবে। আর রোজও সুমাইয়াকে বড় আম্মু আর বোরহানকে বড় আব্বু বলে ডাকে। এতে তারা দুজন খুব খুশি হয়। তাদের গ্রামে দোকান বিক্রি করে দিয়েছে। আর ঢাকা যে দোকান নিয়েছে, এখানেও তাদের ব্যবহারের জন্য মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করেছে। দোকানও খুব ভালোভাবে চলতেছে। আর রাফিহার গর্ভে বাচ্চা আছে, এখন 5 মাস চলে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে ছেলে হবে। রবিন রাফিহার দেখাশোনা করার জন্য ছুটি নিয়ে নিছে। রাফিহাকে সময় মতো খাবার খাওয়ানো, সময় মতো গোসল করানো, ওষুধ খাওয়ানো, এসবই এখন রবিনের কাজ। কোনো কাজ করতে দেয় না রাফিহাকে। আর সুমাইয়া তো রাফিহা কখন কি খেতে চায় শোনা মাত্র নিয়ে আসে। মোট কথা রাফিহার বাচ্চা হবে, তাই বাড়ির সবাই খুব খুশি। এভাবে রাফিহাকে নিয়ে সময় কাটতেছে। যত সময় কাটতেছে তত বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। অবশেষে সেই দিন চলে এসেছে। রবিন রুমে বসে বসে মোবাইল টিপতেছে। তখন রাফিহা রবিনকে বলে তার খুব খারাপ লাগতেছে। রবিন খুব চিন্তায় পড়ে যায়। বাড়ির সবাইকে ডাক দিলে সবাই বলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাই হসপিটালে নেওয়া হয়। সেখানে যেয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলে এখনই অপারেশন করাতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর রাফিহাকে অপারেশন করাতে নিয়ে যায়। আর বাহিরে সবাই চিন্তিত হয়ে আছে, কি হবে না হবে এইসব ভাবতে ভাবতে রবিনের চোখে পানি চলে আসে। অনেকক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসে। রবিন ডাক্তারের কাছে যেয়ে বলে, ডাক্তার, আমার রাফিয়া কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি শান্ত হন মিস্টার রবিন। আলহামদুলিল্লাহ, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ আছে। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি কি এখন তার সাথে দেখা করতে পারবো? এখন তার বেডে তাকে শিফট করা হবে, তখন যে দেখা করে আসবেন। রবিন ঠিক আছে বলে একটা চেয়ারে বসে পড়ে। কিছু সময় পর একটা নার্স এসে বলে যায় রাফিহাকে তার বেডে শিফট করা হয়েছে। তাই সবাই যেয়ে আস্তে আস্তে রাফিহার সাথে দেখা করে আসে। সবাই দেখা করা শেষ হলে রবিন ভিতরে ঢুকে। রবিন ভিতরে যেয়ে দেখে তার বেবিকে রাফিহার পাশে শুয়ে রেখেছে। আর রাফিহা বেবির দিকে তাকিয়ে আছে এক মনে। রবিন যে এসেছে, রাফিহার কোনো হুঁশ নেই। রবিন যেয়ে রাফিহার গালে চুমু এঁকে দেয়। রাফিহা ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে রবিন। তাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, যেভাবে চোরের মতো এসেছো। বউ, আমি কিন্তু মোটেও চোরের মতো আসিনি। তুমি বাবুর দিকে তাকিয়েছিলে এক মনে, তাই আমাকে খেয়াল করো না। দেখতেছি আমাদের বেবিটা কার মতো হয়েছে, আমার নাকি তোমার? আমার তো মনে হয় তোমার মতো হয়েছে, পুরো তোমার মতো দেখতে লাগে। তাই নাকি মিস্টার? যদি আমার মতো হয়ে থাকে তাহলে তোমার মতো বানাবো ওকে। তোমার মতো ভালো, নম্র, ভদ্র বানাবো। আমার মতো বানানো লাগবে না, আমাদের ছেলে মেয়ে এমনিতেই ভালো হবে। শুধু তাদেরকে ছোটবেলা থেকে বুঝিয়ে দিতে হবে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে আদর্শ শিক্ষা দিব, যাতে মানুষ তাদেরকে দেখে কিছু শিখতে পারে। বউ, তোমার কথাই হবে। আর আপনারা যারা আছেন পাঠক পাঠিকা, আপনাদের কেউ বলতেছি, বিয়ের পর সন্তান